আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং। আপনারা কেমন আছেন সবাই? বিওয়ার্ল্ডে ভালো, আলহামদুলিল্লাহ। রেগুলার ওয়েবিনার সেশনের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিওয়ার্ল্ড ওয়েবিনার সেশন হলো নাম্বার 60। আজকের টপিকস হলো আন্ডারস্ট্যান্ডিং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড পার্ট 2 এবং আজকের অনারেবল স্পিকার রয়েছেন ইঞ্জিনিয়ার শওকত আলী খান এমপি, যিনি এর আগেও অনেকগুলো সেশন নিয়েছেন এই বিল্ডিং কোডের উপরে এবং স্ট্রাকচারের উপরে। বিল্ডিং কোডের উপরে আজকের দ্বিতীয় সেশন এটা। আমি আশা করি আজকের অডিয়েন্স এবং প্রফেশনাল যারা রয়েছেন তারা উপকৃত হবেন। এখন আমি রিকোয়েস্ট করব আজকের স্পিকার ইঞ্জিনিয়ার শওকত আলী খানকে তার ওয়েবিনারটা নেওয়ার জন্য। মিস্টার শওকত আলী খান। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি দিচ্ছি। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? কথা স্পষ্ট বোঝা যাচ্ছে? হ্যাঁ, একটু আমি মাপ চেয়ে নিচ্ছি। আমার কণ্ঠে একটু জড়তা আছে। হ্যাঁ, অনেক সময় ঠান্ডা পানি খেলে আমার কথা মানে এমনি একটু জড়তা আছে, আমার ভোকাল কর্ডের সমস্যা। আর একটু অনেক সময় ঠান্ডা পানি খেলে বা সর্দি রাখলে একটু আনক্লিয়ার হয়ে যায়, এই জন্য আমি জিজ্ঞেস করে নিলাম। বেসিক্যালি আমার এটা আসলে অনেকটা বলতে পারেন ট্রেনিং এর মতো। এটা ইউজুয়াল সেমিনার না। হ্যাঁ, তো এই জন্য এটা একটু এটা মানে স্লাইড নির্ভর হবে না, যদি আমার কাছে সব ডেটা আছে। আমি জাস্ট যেহেতু আমাদের কুয়েটের যিনি সিভিলের ডিপার্টমেন্টাল হেড এবং ডুয়েটের খসরু স্যার, ওনারা বলছিলেন যে মানে প্রায় 4-5 মাস আগে ওনারা বলছেন যে এমনভাবে নেওয়া যাতে মানে প্রত্যেক ক্লাস থেকেই মানে প্রত্যেক সেশন থেকেই প্র্যাকটিসিং ইঞ্জিনিয়াররা তাদের কাজের জন্য কিছু পায় এবং তারা ইমিডিয়েটলি ওটা অ্যাপ্লাই করতে পারে। তো এই জন্য মানে আসলে মানে বিল্ডিং কোড, আমরা যারা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার আমরা জানি বিল্ডিং কোডের উপরে আসলে যদি পুরো কোডগুলো যদি সুন্দরভাবে ব্যাখ্যা করা হয় তাহলে অনেক ক্লাস লাগবে, মানে এগুলো নিয়ে হয়তো 20-30টা সেশন লাগবে। এই জন্য যেটা হবে আসলে আমি একটা প্রথম ক্লাস থেকে মানে প্রথম সেশন থেকেই আমি যেটা করছিলাম যে একটা মডেল বানিয়েছিলাম, যে মডেলটা কিভাবে বানাইতে হয় ইজিলি। হয়তো যারা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার তারা জানে, কিন্তু এখানে অনেক স্টুডেন্ট আছে একদম অনেকে আগ্রহী আছে যে হ্যাঁ ওনারা হয়তো স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে কেরিয়ার শুরু করবেন, মানে আর্লি ক্যারিয়ারে যারা আছে ওদের জন্য হয়তো সুবিধাজনক। তো এই জন্য এটা মিক্সড হবে। হয়তো আমার পরের সেশনগুলোতে আস্তে আস্তে আমি যখন হায়ার টপিক নিয়ে আলোচনা করবো তখন হয়তো যারা এক্সপার্ট আছে বা ওনাদের জন্য হয়তো অনেকগুলো জিনিস থাকবে যেগুলো নতুন। আচ্ছা, আমি শুরু করি। এখানে আসলে যদিও এখানে আমি আসলে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কোড, তো ইন্টারন্যাশনাল কোড বলতে আমরা যেটা বুঝি, আমরা ইভেন ইউইতে হোক মানে মিডল ইস্টে এবং আমার বাংলাদেশেও, বাংলাদেশ বা পাকিস্তান, তো সাবকন্টিনেন্টও কিন্তু আপনার বেসিক্যালি আমরা আমেরিকান কোডকে ফলো করি। তো আমেরিকান কোড বলতে আসলে কি বলেছে এখানে, আমেরিকান কোড বলতে আমরা বুঝেছি এখানে একটা হচ্ছে আমেরিকান কোড যেটা দিয়ে আমরা মেম্বার ডিজাইন করি। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা এসিআই 318 বেসিক্যালি। আরো অনেক কোড আছে, এসিআই এর প্রায় 200টা কোড আছে, অলমোস্ট প্রায় 200 কোড আছে এসিআই এর। তো মেন যে কোডটা সেটা হচ্ছে এসিআই 318, আর এসিআই 318 কে সাপোর্ট দেওয়ার জন্য আরো অনেকগুলো কোড আছে। আমরা জানি সবাই যারা রেট্রোফিটিং আছে তারা 562 ইউজ করে। তো আরো অনেক 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 কোড আছে, মানে অনেক কোড বলতে অনেকগুলো মানে পৃথক পৃথক চ্যাপ্টার আছে যেগুলো বিভিন্ন স্পেসিফিক এরিয়া নিয়ে কাজ করে। যেমন এসিআই, যেমন আমরা যারা নর্মালি যারা আমরা কাজ করি আমরা এসিআই 318, এসিআই 224, এসিআই 350, তারপরে এসিআই 562, এসিআই 341, মানে এই কোডগুলো আমরা ইউজ করি বেসিক্যালি।
এগুলো হচ্ছে মেম্বার ডিজাইনের কোড। আর আমরা আমাদের লোডিং যে ব্যাপারটা, লোডিং বা তো লোডিং এর যে ব্যাপারগুলো আছে, লোড কম্বিনেশন, লোডিং বা স্ট্রাকচার সিস্টেম, তো এটার জন্য আমরা যেটা ইউজ করি এএসসি। আগে আমরা তো ইউবিসি অনেক ইউজ করতাম, বেসিক্যালি আমরা ইউজ করছি ইউইতে ইউবিসি 97, কিন্তু গত 5-6 বছর ধরে ওনারা যেহেতু আমাদের দুবাই যে বিল্ডিং কোডটা এটা আসলে 2021 থেকে এটা চালু হয়েছে, তো এই কোডের মধ্যে ওনারা রেফার করছে এএসসি 716 কে রেফার করা হয়েছে। এখানে আমি এখানে এএসসি 7 এখানে রেফারেন্স গুলো দিয়ে দিয়েছে, মানে মানে আমাদের ডিভিসি কোডটা এই কোডগুলোর থেকে মানে এগুলোকে রেফার করছে। মেম্বার ডিজাইনের জন্য কোডগুলো দেওয়া আছে এবং আমাদের লোডিং এবং স্ট্রাকচার সিস্টেমের জন্য এই লোডগুলো দেওয়া আছে, মানে এই কোডগুলো দেওয়া আছে। সো বেসিক্যালি আমাদের যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এটা একটা সেশনে আমি ডক্টর খসরু স্যারের সাথে কিছু আলোচনা করছিলাম, যিনি ডুয়েটের স্ট্রাকচারের টিচার। কারণ আমাদের বাংলাদেশ বিল্ডিং কোডটা কিন্তু 2020 বলি আর কি, না এটা 20-তে 2006 ছিল, এরপরে 2020-তে হয়তো আবার রিভিশন করছে। কিন্তু এখানে একটা জিনিস, সেটা হচ্ছে ওনারা এএসসি যে রেফারেন্স ওনারা রাখছেন এখানে এএসসি 705, তো এএসসি 705 এবং এএসসি 710, 16, 22 এর মধ্যে অনেক মানে হিউজ পার্থক্য হয়ে গেছে। বিশেষ করে উইন্ড লোডিং এর ক্ষেত্রে অনেক পার্থক্য চলে আসছে, কারণ এএসসি 705 এর মানে উইন্ড যে ম্যাপ ছিল একটা ম্যাপ ছিল, আর এএসসি 710 থেকে ওনার 3টা ম্যাপ ইউজ করতেছে। এই জন্য এএসসি 705 এর যে কম্বিনেশন, এটা আমি এখানে রাখছি, যদি এটা আমার আচ্ছা, এই যে কম্বিনেশন, এই কম্বিনেশন আপনি দেখেন, আমি লোড কম্বিনেশনটা যেহেতু এএসসি 760 এএসসি কোডটাতে প্রথমে কম্বিনেশন ওরা নিয়ে আসছেন, তারপর লোড আনছেন, ডেড লোড, লাইভ লোড, সিসমিক লোড, তারপরে উইন্ড লোড, তারপরে স্ট্রাকচার সিস্টেম। তো এই জন্য আমি প্রথমে কেন মানে এএসসি 705টা আসলে এটা ব্যাকডেটেড, কারণ হচ্ছে এএসসি 705 এর মধ্যে যে উইন্ড ফ্যাক্টর এটা 1.6, এটা 1.6, মানে এই জন্য, কারণ এখানে যে উইন্ড আমরা যে উইন্ড লোডটা ইউজ করতেছি সেটা হচ্ছে ওয়ার্কিং উইন্ড, এটা আলটিমেট না। হ্যাঁ, কিন্তু এএসসি 710 এর মধ্যে সরি আমি খুলি নাই, ইয়েস, দেখেন আলটিমেট যে লোড কম্বিনেশন, এখানে কিন্তু উইন্ডের ফ্যাক্টর কিন্তু 1। আচ্ছা, এই উইন্ডের ফ্যাক্টর 1 কিন্তু 710 থেকেই শুরু হয়েছে, 710, 716, এখন 722 বেড়ে গেছে। তো এখানে উইন্ডটা কিন্তু আলটিমেট, এটা কিন্তু আলটিমেট উইন্ড, আলটিমেট, এই জন্য এটা ফ্যাক্টরটা 1। হ্যাঁ, আর মানে এই যে বেসিক যে পার্থক্যটা এএসসি 705 এবং এএসসি 710 বা 16 বা 22 এর মধ্যে, সেটা হচ্ছে
SC705 পর্যন্ত উইন্ড হচ্ছে সার্ভিস উইন্ড, যেটা আমরা জানি, আমরা ইউজ করতাম। তো ওখানে ফ্যাক্টর 1.6 আর এখানে হচ্ছে ফ্যাক্টর 1 এখানে, এবং এখানে সিসমিক জোন 3টা ইউজ করা হয়েছে। আচ্ছা, এখানে আমি একটু আমাদের ডুবাই বিল্ডিং কোড থেকে আমি এটা দেখাবো সিম্পলি, যেহেতু ওরা রেফার করছে উনি। স্ট্রাকচার লোড, এটা কিন্তু সিস্টেমের সিস্টেম থেকে নেওয়া। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে। এটা C716 থেকে নেওয়া। তো এখানে দেখেন 1 ইয়ারের জন্য যেটা, সেটা সার্ভিস লোড, মানে সার্ভিস উইন্ড। তো এবং 10 ইয়ার্স এর জন্য যেটা দেওয়া, সেটাও কিন্তু সার্ভিস উইন্ড। 10 ইয়ার্স আমরা যেটা ইউজ করি, সেটা আসলে বেসিক্যালি আমরা ইউজ করি সার্ভিসিবিলিটির জন্য। সার্ভিসিবিলিটির জন্য আমরা ইউজ করি। এটা 67 মাইল পার আওয়ার অথবা 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 50 ইয়ার্স যেটা, সেটা স্ট্রেংথ ইন অ্যাকর্ডেন্স ক্লজ নাম্বার 535 ACI 31819। ওকে, এখান থেকে কিন্তু স্ট্রেংথ শুরু, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা ইউজ করতেছি এটা, আমরা ইউজ করতেছি 700 ইয়ার্সের জন্য। 700 ইয়ার্সের জন্য আমরা ইউজ করতেছি এমআরআই, এবং এটা হচ্ছে 47 বা 106। এটা হচ্ছে আমাদের আর কি, এটা হচ্ছে মানে আমাদের ইউইর জন্য এটা। হ্যাঁ, বাংলাদেশে তো ওটা বাংলাদেশের ট্যালেন্ট থেকেই আসবে। না, এটা সিসমিক ম্যাপ। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি, SC705 1.6 ছিল, কারণ ওখানে ম্যাপ ছিল একটা, এবং উইন্ডটা ছিল হচ্ছে সার্ভিস উইন্ড। মানে আমরা 19 স্পিড যেটা ইউজ করতেছি, এটা সার্ভিস। এটা এটা খুব বড় একটা ডিফারেন্স বিটুইন 705 এবং এর পরবর্তী যেটা 710 বা 16 বা 22 এর মধ্যে। এর বাইরেও আরো বিভিন্ন জায়গার মধ্যেই ওনারা চেঞ্জেস নিয়ে আসছেন। যেমন সুনামিটা 705 এ ছিল না, এখন তো সুনামি, ওটার জন্য চ্যাপ্টার আছে, বিশাল একটা চ্যাপ্টার আছে সুনামির জন্য। তো বেসিক্যালি এখানে আমরা যে কোডগুলো ইউজ করতেছি, যেহেতু এখানে ডিজাইন আলোচনা হচ্ছে, কনস্ট্রাকশনের জন্য ওখানে টেস্টিং এর জন্য আলাদা আলাদা কোড আছে, কিন্তু বেসিক্যালি ডিজাইনের জন্য আমরা যেটা ইউজ করতেছি, একটা হচ্ছে মেটেরিয়াল ডিজাইনের জন্য আমরা ACI 31890 আমরা ইউজ করতেছি, অথবা অনেকে হয়তো আগের ভার্সনগুলো 14 অথবা 8 ইউজ করতেছে। আর আমরা লোডিং এর জন্য বা স্ট্রাকচারাল সিস্টেম, যে ব্যাপারগুলো, সিস্টেমকে চুজ করা বা লোডিং চুজ করা, আবার এটা গ্র্যাভিটি, উইন্ড, ল্যাটারাল লোড, উইন্ড, সিসমিক বা অন্য যে ফ্লাড লোড বা অন্য যে লোডগুলো আছে, ওগুলোর জন্য আমরা SC 7, 5, 10, 16 বা 22 আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি, ওগুলোতে সবগুলোতে হয়তো আসে নাই, কিন্তু আপ টু 16 আছে। আমি যে সফটওয়্যারটা ইউজ করি, এটার মধ্যে পর্যন্ত আছে, 16 উপরে নেই, আপ টু 16 আছে। আচ্ছা, তো এটা হলো লোড কম্পারিশনের আলোচনা আমি যেটা করলাম।
আচ্ছা, এখানে বেসিক্যালি আমরা লোড কম্বিনেশন আমরা দুই ধরনের কম্বিনেশন ইউজ করি। একটা হচ্ছে সার্ভিস কম্বিনেশন, আর হচ্ছে আমাদের আলটিমেট কম্বিনেশন। তো আলটিমেট কম্বিনেশন দিয়ে আমরা ডিজাইন করি। আর সার্ভিস কম্বিনেশনে যেটা হয় সেটা হচ্ছে আমরা সার্ভিস কম্বিনেশন থেকে আমরা সার্ভিসিবিলিটি চেক করি। সার্ভিসিবিলিটি সার্ভিসিবিলিটি বলতে যেমন ডিসপ্লেসমেন্ট, উইন্ড ডিসপ্লেসমেন্ট, আমরা আপলিফট চেক করি ফাউন্ডেশনে, আমরা বিল্ডিং এর যেটা চেক করি যে অ্যাক্সিলারেশন চেক করি, এটা ফ্রিকোয়েন্সি, ফ্লোরের যে অ্যাক্সিলারেশন বা ফ্রিকোয়েন্সি এগুলো আমরা চেক করি। তো সার্ভিসিবিলিটি আমরা সার্ভিস কম্বিনেশন থেকে আমরা চেক করি। আর আলটিমেট কম্বিনেশন থেকে আমরা মেইনলি আমরা ডিজাইন করি। ডিজাইনটা আলটিমেট কম্বিনেশন থেকে হয়। এসসিতে এখানে আমাদের 4 ধরনের কম্বিনেশন আছে, মানে এসসিতে আলটিমেট হোক বা 4 ধরনের কম্বিনেশন আছে। এখানে এক ধরনের কম্বিনেশনের মধ্যে আমরা যেটা করি, যেমন কম্বিনেশন 1 এবং 2, এই দুইটা অনলি ফর গ্র্যাভিটি, এন্ড কম্বিনেশন 3, 4, 5 এটা হচ্ছে উইন্ডের মানে গ্র্যাভিটি প্লাস উইন্ড। আর 6 এবং 7 এটা হচ্ছে সিসমিক। 6 এবং 7 হচ্ছে সিসমিক। আর এর বাইরেও আমাদের চ্যাপ্টার সি তে দেওয়া আছে আমরা টেম্পারেচার, আমরা ইউইতে যেহেতু এটা ইউইতে আমাদের টেম্পারেচার অনেক বেশি হাই, তো এইখানে টেম্পারেচার লোডটাকে কনসিডার মানে সেলফ স্ট্রেনিং ফোর্সেস, এটাকে মানে এটা ম্যান্ডেটরি আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের চ্যাপ্টার সি তে আমাদের ইউজুয়াল চ্যাপ্টার গুলো শুরু করে আমাদের যে এক্সটেনশন চ্যাপ্টার গুলো আছে, আমি এগুলো চাইলে কিন্তু স্লাইডে নিয়ে আসতে পারতাম। হ্যাঁ, আমি কিন্তু স্লাইডে নিয়ে আসি নাই, এই জন্য নিয়ে আসি নাই। আমি চাইছি যারা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার ওনারা কোডটাকে ওনারা কিভাবে ইউজ করবেন সেটা যাতে ওনারা দেখেন এখান থেকে। মানে এটা আমার একটা ইচ্ছা যে, কারণ অনেক সময় কোনো মানে স্লাইডে থাকলে আমরা হয়তো দেখা যাচ্ছে যে আমরা বা কোনো একটা নোটস আছে ওখান থেকে আমরা অ্যাপ্লাই করি, কিন্তু আসলে বেসিক্যালি আমাদের কোডটাকে স্টাডি করা উচিত, তাহলে কনফিডেন্স লেভেল অনেক ভালো থাকে। আর একটা হচ্ছে যখন কোনো অথরিটি থেকে যখন আমাদেরকে ক্লজ নাম্বার রেফার করতে বলে, তখন ইজিলি কিন্তু আমরা রেফার করতে পারি। ক্লজ নাম্বার রেফার করতে, পেজ নাম্বার, ক্লজ নাম্বার বা এগুলো ইজি হয়। তো এইটা হচ্ছে সেলফ স্ট্রেনিং ফোর্সেস। এটা বেসিক্যালি আলটিমেটের জন্য দুটো কম্বিনেশন আছে, আর সার্ভিসের জন্য দুটো কম্বিনেশন আছে। এখানে আমরা যেটা ইউজ করছি, আমরা ডেড লোড এবং লাইভ লোড রিডিউসেবল লাইভ লোড ইউজ করছি এবং 1.2 একটা কম্বিনেশনে, আর আরেকটা কম্বিনেশনে ডেড লোড 1.2 এবং লাইভ লোড 1.6 এবং টেম্পারেচার আমরা 1 ইউজ করছি। এটা প্লাস এবং মাইনাস দুটোই হবে। তো আমরা ইউইতে আমাদের এটা ইউজ করতে হয়, এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশেও আমি জানি না, আমাদের পিএনবিসিতে সম্ভবত ওনারা এটা ম্যান্ডেটরি করেন নাই, কিন্তু আমি মনে করি যারা বড় প্রজেক্টে কাজ করতেছেন তাদের টেম্পারেচার ইউজ করা উচিত, কারণ বাংলাদেশেও এখনো টেম্পারেচার কিন্তু 40-45 কিন্তু হচ্ছে, রাজশাহীতে বলেন বা ঢাকাতে হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কিন্তু বাংলাদেশের টেম্পারেচার ভেরিয়েশনটা কিন্তু অনেক বেশি। এখানে আমরা ইউইতে হয়তো আমরা 50 হয় ম্যাক্সিমাম, কিন্তু বাংলাদেশেও কিন্তু 45 হয় ইউজুয়ালি, যেটা আমি জানি।
তো আমি মনে করি যে যারা বড় বড় প্রজেক্টে যারা ইনভলভ এবং আমরা যদি দেখতে পারি টেম্পারেচার আমরা যখন ইউজ করবো দেখবেন অনেক কনজারভেটিভ ডিজাইন হবে, ফাউন্ডেশন ডিজাইন হোক বা সুপার স্ট্রাকচার ডিজাইন হোক অনেক কনজারভেটিভ হবে, ইভেন স্ল্যাবের ডিজাইন অনেক কনজারভেটিভ হবে। আমি যেহেতু লোড লোড প্যাটার্ন থেকে আসি, এটা একটা মডেল, এটা আসলে 3 ক্লাস আগে বানানো। এটা কিন্তু এই মডেলটা কিন্তু সেশনে বানানো হয়েছে, এটা বাইরে কোনো কাজ করা হয়নি, সেশনে বানানো হয়েছে, কিন্তু আমি এখানে কাজ করতে যাচ্ছি। তো আমার মডেল হয়ে যাওয়ার পরে আমার প্রথম কাজ হচ্ছে লোড ডেফিনিশন নিয়ে কাজ করা। লোড ডেফিনিশন প্রথমে মেটেরিয়াল ডেফিনিশন। তো মেটেরিয়াল ডেফিনিশন কিন্তু আমি আগের সেশনে কিন্তু আলোচনা করছি। মেটেরিয়াল বলতে আমরা আরসিসি স্ট্রাকচারের মধ্যে দুটো মেটেরিয়াল আমরা ইউজ করি, একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে স্টিল। তো আমি একটু কনক্রিটের আলোচনাটা কত ক্লাস সেশনে হয়েছে, কিভাবে বের করতে হয়, কিভাবে মডুলাস অফ অবজেক্ট বের করতে হয়, এটা আমি আগের সেশনে দেখানো হয়েছে। আর হচ্ছে আমাদের স্টিল, আমরা যে স্টিলটা ইউজ করি রিভার ইউজ করি, তো রিভার 420 মানে 60 গ্রেড, আর রিভার 460 মানে হচ্ছে 70 অ্যাবাভ। হ্যাঁ, 70 অ্যাবাভ। তো আমরা ইউইতে যেটা করি শেয়ার ডিজাইন, এটা ইউই না, এটা অ্যাজ পার এসিআই অলসো, এটা হচ্ছে শেয়ার ডিজাইনের জন্য আমি 420 উপরে যেতে পারবো না, মানে 60 গ্রেড পর্যন্ত এটা শেয়ার যে ডিজাইন 420 করতে হবে। আর ফ্লেকশন ডিজাইনের জন্য আমি 460 বা তার থেকেও আমরা বেশি দিতে পারবো যদি থাকে। এই জন্য আমি একটু মেটেরিয়াল থেকে দেখাই, মেটেরিয়ালের যে ডেফিনেশন, সরি মেম্বারের যে ডেফিনেশন। এখানে আমরা সরি আমি আসবে সম্ভবত, আর আমার কথা বুঝে যাচ্ছে না? হ্যালো, আচ্ছা ওকে। এই দেখেন আমরা ফ্রেম ডিজাইনে আপনি দেখেন এখানে কিন্তু লংজিটিউডাল বারের জন্য 460 আমরা ইউজ করতেছি, যেটা বললাম যে ফ্লেক্সুরাল লংজিটিউডাল বার মিন্স ফ্লেক্সুরাল বার, ফ্লেক্সুরাল। আর কনফাইনমেন্ট বার যেটা শেয়ার, সেটা কিন্তু আমরা 420 ইউজ করছি। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আসলে শুধু আমি মডেল বানানোর পরে বা আমি মডেল বানানোর পরে আমি হয়তো কম্পিটিশন অ্যাসেন্ড করার পরে আমি রান করলেই যে এটা পারফেক্ট ডিজাইন হবে এরকম না। এখানে কিন্তু আমার মডেলের মধ্যে যতগুলো প্যারামিটার আছে প্রত্যেকটা প্যারামিটারকে আমাকে অ্যাজ পার কোড এবং স্ট্যান্ডার্ড আমাকে কিন্তু অ্যাসাইন করতে হবে বা মডিফাই করতে হবে। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা হয়তো নতুন যারা আছি তারা তো একটা মডেল বানিয়ে ফেললাম, এরপর আমি রান করলাম, তো রেজাল্ট চলে আসলো, কোনো এরর আসে নাই, যেহেতু মডেল কারেক্ট। তো তাহলে কি এটা সেফ না? কারণ আমি কি এখানে আমার যে কোডে যে রিকোয়ারমেন্ট গুলো আছে, এটা মেটেরিয়াল ডেফিনেশনে হোক, মেম্বার ডেফিনেশনে হোক, এটা আমার লোডিং যে ডেফিনেশন গুলো আছে, তো এখানে আমি ইউজ করছি কিনা, এটা আমি কমপ্লাই করছি কিনা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমি লোডিং এ আসি। হ্যাঁ, লোডিং। আচ্ছা, লোডিং বলতে এখানে যেহেতু এসসি থেকে আমরা আলোচনা করতেছি, আমি এসসি থেকে আপনি দেখেন এসসি তে কিন্তু প্রথম চ্যাপ্টারটা কিন্তু কম্বিনেশনের, লোডিংটা কিন্তু এর পরের, সরি। আচ্ছা, আমি এসসি নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, তাহলে এটা একটু বুঝে যাবে। আচ্ছা, এসসি তে দেখেন আমাদের প্রথমে জেনারেল ডিসকাশনের পরে চ্যাপ্টার 2 তে কম্বিনেশন অফ লোড,
আসছে। তো এরপরে আসছে হচ্ছে গ্র্যাভিটি লোড। হ্যাঁ, গ্র্যাভিটি লোড। তো এখানে ডেড লোড যে জিনিসটা, ডেড লোডটা তো একটা হচ্ছে সেলফ ওয়েট, মেটেরিয়াল যে সেলফ ওয়েট, আর একটা হচ্ছে সুপার ইম্পোজ ডেড লোড। তো সুপার ইম্পোজ ডেড লোড এটা অ্যাজ পার এসসি আসবে। এসসি তে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট দেওয়া আছে। আর একটা হচ্ছে আমাকে বেসড অন ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, বেসড অন বিল্ডিং ফ্লোর হাইট, বেসড অন লাইক ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়ালের এক আর্কিটেকচারাল ডিজাইন উপর ভিত্তি করে অনেক সময় পার্টিশন ওয়ালের থিকনেস 5 ইঞ্চি হয়, কখনো 10 ইঞ্চি হয়, কখনো 20 ইঞ্চিও হয়, কখনো 15 ইঞ্চিও হয়। যেমন আমরা ইউইতে আমরা বেসিক্যালি যেটা ইউজ করি সেটা হচ্ছে এটা তো সেন্টিমিটার হয়, 10 সেন্টিমিটার খুব খুব কম হয়, যেটা বাথরুমে হয়তো হয়। 10 সেন্টিমিটার মানে হচ্ছে হয়তো 4 ইঞ্চি, আর 15 সেন্টিমিটার মানে 6 ইঞ্চ, আর 20 সেন্টিমিটার সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে 8 ইঞ্চ। 25-30ও কিছু কিছু ক্ষেত্রে হয়। বিশেষ করে যারা ভিলা ডিজাইন করেন ওখানে ওনারা ভিলা ওনারা বা যারা প্যালেস ডিজাইন করেন বা ভিলা ডিজাইন করেন, লাক্সারি ভিলা বা যে কোনো ভিলা, টাউন হাউস, তো ওনারা ওখানে কলামগুলোকে এক্সপোজ চান না, ওনারা চান যে ফ্ল্যাশিং কলাম। তো সেক্ষেত্রে অনেক সময় পার্টিশন ওয়ালের থিকনেস 25-30ও হয়ে যায়। তো বেসিক্যালি আমি একটু ফ্লোর প্ল্যানে চলে যাই। এখানে হ্যাঁ, এখানে আমরা লোড অ্যাপ্লাই করি নাই আসলে। আচ্ছা, এখানে আমরা লোডটাকে আমরা এরিয়া লোড হিসেবে ইউজ করবো, এখানে লাইন লোড ইউজ করবো না। কেউ চাইলে লাইন লোড ইউজ করতে পারে, তো আমরা এরিয়া লোড ইউজ করি। তো এরিয়া লোডের মধ্যে আমরা আসলে কি দিব, এখানে আমি লোড প্যাটার্নে যাই। এখানে আমরা বেসিক্যালি প্রথমে যেটা থাকবে এটা সেলফ ওয়েট, ওন ওয়েট বা সেলফ ওয়েট, এটাকে আমরা 1 রাখবো। এখানে সেলফ ওয়েট মাল্টিপ্লায়ারটা আমরা একমাত্র সেলফ ওয়েটের ক্ষেত্রে আমরা 1 রাখবো, যেটা অটো 1 রাখার অর্থ কি, সে অটো ক্যালকুলেট করবে। হ্যাঁ, আর বাকি যে লোড গুলো আছে সুপার ইম্পোজ ডেড লোড এবং লাইভ লোড আবার কয়েক ধরনের আছে। লাইভ লোড হচ্ছে রিডিউসেবল লাইভ লোড, আর একটা হচ্ছে নন রিডিউসেবল লাইভ লোড। তো রিডিউসেবল লাইভ লোড কোনগুলো, যে সমস্ত লোড আপনার 100 PSF অথবা 4.79 কিলোনিউটন পার মিটার স্কয়ার নিচে, যে সমস্ত লাইভ লোড, ওগুলোকে আমরা অ্যাজ পার এসসি এগুলোকে আমরা চাইলে রিডিউস করতে পারবো। যদিও এখানে কিন্তু আমি এই মডেলের মতো কিন্তু আমি এটাকে রিডিউস করি নাই, কারণ এটা লাইভ লোড আমরা ধরছি। এখানে তো রিডিউসেবল লাইভ লোডও আছে, এই যে রিডিউসেবল লাইভ লোড আমি মডিফাই করলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলা থেকে, যদিও আমি যেহেতু ইটেপস আমি কাজ করতেছি, আমার ফর্মুলাটা থেকে ক্যালকুলেট করে বের করা লাগবে না। এটা কিন্তু ইটেপস অটোমেটিক্যালি সে ক্যালকুলেট করবে। আমরা চাইলে কনফিডেন্স গ্রো করার জন্য আমি নিজে ক্যালকুলেট করে আমি দেখতে পারি কত আসতেছে আমার ক্যালকুলেশনে, আর ইটেপস কত করতেছে। তো এখানে কিন্তু একটা কনফিডেন্স গ্রো করবে আমাদের। তো এটা রিডিউসেবল লাইভ লোড। তো রিডিউসেবল লাইভ লোড হচ্ছে ওই সমস্ত লোড যেগুলো ইন্টেন্সিটি 100 PSF বা 4.79 কিলোনিউটন পার মিটার স্কয়ার নিচে। আর এর উপরে যে লোডগুলো আছে সেগুলো হচ্ছে নন রিডিউসেবল লাইভ লোড। সেগুলো কোনগুলো হয়, নর্মালি যেমন আমাদের মেশিন লোড থাকে না, ট্রান্সফরমার থাকে, ট্রান্সফরমার লোড, ডাইনামো লোড, তারপরে আপনার এর বাইরে এমইপি রিলেটেড আরো অনেকগুলো এলভি রুম থাকে, ওখানে আমরা যে ল্যাপটপ ইউজ করি, অথবা আমাদের যদি জিম থাকে, জিমের লোক আমরা ওখানে আমরা ওটাকে বেসিক্যালি ওই সমস্ত লোড যেগুলো আসলে
যদিও লাইভ লোড এগুলোকে স্থানান্তর করা যায়, কিন্তু এগুলো আসলে অনেক সময় ধরে ফিক্স অবস্থা থাকে। যেমন আমরা একটা ট্রান্সফরমার যখন আমি ইনস্টল করতেছি, আমরা কিন্তু ওটা কিন্তু মুভ করতেছি না, হয়তো বছরে একবার দুবার মুভ করতেছি মেনটেন্যান্সের জন্য বা কোনো কারণে। তো এটা যদিও লাইভ লোড, কিন্তু এটা হচ্ছে নন রিডিউসেবল লাইভ লোড। এইভাবে ট্রান্সফরমার হইতে পারে, এটা ডায়নামো হইতে পারে, বা অনেক ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং অনেক মেশিন ইউজ করে, ওগুলো হইতে পারে। তো এগুলো নন রিডিউসেবল লাইভ লোড। আর অনেক সময় আপনার গোডাউনের মধ্যে যে লোড, এটা এসসিতে দেওয়া আছে, আমি ওখানে হয়তো এখন যাবো না, ওটা গেলে হয়তো সময় বেশি নষ্ট হয়ে যাবে, আমি ওটা অন্য সময় আমি দেখাবো। তো তো সেক্ষেত্রে ওই গোডাউনের লোড, মানে যেখানে আমি কোনো গুডসকে ডাম্প করতেছি, তো ওটাও কিন্তু নন রিডিউসেবল লাইভ লোড রাখতে হবে। আচ্ছা, এরপরে কি আসলো? এরপর হচ্ছে আমার ল্যাটারাল লোড। তো ল্যাটারাল লোড হচ্ছে আমার সিসমিক এবং উইন্ড। এখন সিসমিকে আমি এখানে পোর্টে ইউজ করছি ASC716। বাংলাদেশে যারা বিএনপিসি ফলো করেন তারা তো ASC705 করতে পারবেন। ASC705 আছে, এখন ASC702 ইনফ্যাক্ট এখানে দেখাচ্ছে। কেউ ইউবিসি 97 হয়তো এটা উঠেই নিচ্ছে। হ্যাঁ আছে, ইউবিসি 97 আছে। এটা আগের ইটেপস উঠে নিছিল, পরে হয়তো আবার ওনারা নিয়ে আসছেন। এখন যদি আমি মডিফিকেশনে যাই, আপনি দেখেন এখানে বেসিক্যালি ডাইরেকশন এন্ড ইসেন্ট্রিসিটি। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে হয়, আমরা কিন্তু অ্যাজ পার বিল্ডিং কোড আমরা কিন্তু 5% ইসেন্ট্রিসিটি, কিন্তু ডায়াফ্রাম ইসেন্ট্রিসিটি কিন্তু আমরা ডিফল্ট ধরে নিচ্ছি, ডিফল্ট 5% ইসেন্ট্রিসিটি ধরে নিচ্ছি। এটা ASC7 এর এবং ইউবিসি 97 এর এটা কিন্তু সাজেশন। আচ্ছা, তো এটা কিন্তু ডিফল্ট ইসেন্ট্রিসিটি। এটা আমরা বলতে পারি যে নোশনাল ইসেন্ট্রিসিটি বলতে পারি। আমরা জাস্ট একটা ফ্যাক্টর সেফটি ধরে নিচ্ছি যে কনস্ট্রাকশনের সময় কোনো কারণে হয়তো। আচ্ছা, এটা ইসেন্ট্রিসিটি আমি কেন ধরতেছি, এটা কিন্তু যারা নতুন তারা বোঝা উচিত। সেটা হচ্ছে কনস্ট্রাকশনে যখন আমরা কাজ করি, সেখানে কিন্তু অনেক সময় অ্যালাইনমেন্টে কিন্তু অনেক সময় একটু তারা কিছু প্রবলেম ক্রিয়েট করে ফেলে, অনেক সময় অ্যালাইনমেন্টে কম বেশি হয়ে যায়। হ্যাঁ, তো ওই সেফটিটা এখানে রাখতেছে। আচ্ছা, তো আমরা এখানে বেসিক্যালি আমরা আমাদের দুটা প্রিন্সিপাল ডিরেকশন, এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন, অর্থোগোনাল ডিরেকশন এক্স এবং ওয়াই। তো এখানে ওনারা তিনটা কেস রাখছেন, একটা হচ্ছে উইদাউট ইসেন্ট্রিসিটি, একটা হচ্ছে প্লাস ইসেন্ট্রিসিটি, একটা হচ্ছে মাইনাস ইসেন্ট্রিসিটি। তো বেসিক্যালি আসলে প্লাস এবং মাইনাসটাই লাগে, মানে এটা তো কারণ এই দুটো কিন্তু কনজারভেটিভ, এখানে কোনো ইসেন্ট্রিসিটি আমরা ইউজ, তো বেসিক্যালি এই দুটো ইউজ করলেই চলে। অনেকে হয়তো এই দুইটাকে একটা কেসের মধ্যে রাখে, অনেকে তিনটাকে মিলে একটা কেস বানায় সিসমিকের, ওইটাও রাইট। অনেকে তিনটা কেস বানায়, এক্স একটা, এক্স প্লাস ইসেন্ট্রিসিটি একটা, এক্স মাইনাস ইসেন্ট্রিসিটি একটা, আর ওয়াই ক্ষেত্রে তিনটা, এবার 6টা কেস হয়ে যায়। কিন্তু আমি যেটা ফলো করি, আমি এক্স প্লাস রাখি আর এক্স মাইনাস রাখি। ঠিক আছে, যেমন এখানে আপনি দেখবেন এখানে কিন্তু আমার দুইটা কেস, এটা কিন্তু মাইনাসের জন্য, মাইনাস, আর এটা হচ্ছে প্লাসের জন্য। সেম ওয়াই ক্ষেত্র। এখন আমি এখানে চলে আসি, এখানে আর অন্য যে প্যারামিটার গুলো আছে, যেমন টাইম পিরিয়ডটা আমি চাইলে প্রোগ্রাম ক্যালকুলেটর রাখতে পারি আমি, ঠিক আছে। যেমন আমরা কিন্তু কোড থেকে চাইলে কিন্তু আমি ইউজার ডিফাইন্ড আমি করতে পারবো, এখানে আমি কিন্তু করতে পারবো, আমি ক্যালকুলেট করে আমি বসে দিতে পারবো, অথবা কোডটা আমি ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এই যে এখানে যে 0.02 এমএফআরএস যে প্যারামিটারটা, এটা কিন্তু ডিফেন্স অফ দ্য ম্যাটেরিয়াল আর ইউজিং, এটা কি স্টিল স্ট্রাকচারাল বিল্ডিং, এটা কি আরসিসি বিল্ডিং, এটা কি আদার্স, ওটাও ভিত্তি করে এটা চেঞ্জ হবে। আমরা এসসি বা ইউবিসি থেকে আমরা দেখে নিব, এগুলো চেঞ্জ হবে। আচ্ছা, আর এখানে যেটা হবে, স্টোরেজ রেঞ্জ হবে হচ্ছে
আচ্ছা, এইখানে উইন্ড এবং সিসমির মধ্যে কিছু পার্থক্য আছে। সিসমির ক্ষেত্রে আমাদের বেস শেডটা আসবে হচ্ছে ফাউন্ডেশনে। হ্যাঁ, তো এই জন্য আমাদের বটম স্টোরি হচ্ছে বেস আর টপ স্টোরি হচ্ছে রুফ। আমি উইন্ডটা একটু দেখাই নি। এখানে উইন্ডে দেখেন, উইন্ডে কিন্তু আমি কনসিডার করছি গ্রাউন্ড। উইন্ডে কিন্তু আমি গ্রাউন্ড ইউজ করছি, কারণ আসলে উইন্ডের ইফেক্টটা কিন্তু বেসড অন সারফেস এক্সপোজার। হ্যাঁ, মানে উইন্ডের ইফেক্ট হচ্ছে, কারণ উইন্ডটা আসলে হচ্ছে মাটির উপরে, রাইট? মাটির উপরে এটা মানে সারফেস, মানে বিল্ডিং এর শেপ বা এরিয়া বা সারফেস যে পার্টিকেল যে এরিয়া, ওটার উপর ভিত্তি করে কিন্তু আমি লোড পাচ্ছি। তো বেসিক্যালি এই জন্য আমি আগে একটা ক্যাডে একটা জিনিস করে রাখছিলাম। দেখেন, এই যে সারফেস, এই যে এলিভেশনের যে এরিয়াটা না, এই যে এরিয়াটা, এটাকে যদি আপনি এক্স ধরেন, বা আমি যদি এখানে যে প্ল্যানটা আছে, আমি বলছি এখানে 30 মিটার বাই 40 মিটার, লেটস সে এটা 40 মিটার আর এটা 30 মিটার। তো 40 আর বিল্ডিং এর হাইট যদি 100 মিটার হয়, 100 মাল্টিপ্লাইড বাই 40। তো এটা হচ্ছে আমার উইন্ডের জন্য তার প্রিন্সিপাল অ্যাক্সিস বা এক্স ডিরেকশনে এটাই তার লোড, মানে এটাই তার লোডিং এরিয়া। বাট সিসমিকের ক্ষেত্রে আচ্ছা, এই জন্য আমরা সিসমিক ক্ষেত্রে আমার লোডটা আসতেছে কিন্তু মাটিতে। হ্যাঁ, মাটিতে, মানে তো এই জন্য আমার স্ট্রাকচার সয়েল ইন্টারাকশনের যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমার ফাউন্ডেশন, ওখানে কিন্তু লোডটা অ্যাপ্লাই হচ্ছে। এই জন্য আমি বেশি এটা ওখানেই নিব। আর এই জন্য আমরা যখন লোড প্যাটার্নটা মডিফাই, মানে আমরা যখন অ্যাসাইন করতেছি, তো সেখানে আমার স্টেট রেঞ্জটা হবে যে ফাউন্ডেশন টু রুফ। এটা কিন্তু আমরা মনে রাখবো। সিসমির ক্ষেত্রে ফাউন্ডেশন টু রুফ, আর উইন্ডের ক্ষেত্রে গ্রাউন্ড টু রুফ হবে। আর উইন্ডের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা দিতে হবে, যে আমাদের প্যারাফিটের হাইটটা দিতে হবে। অনেক সময় বড় বড় বিল্ডিং এর মধ্যে, টাওয়ারের মধ্যে প্যারাফিটের যে হাইট 10 মিটার হয়, তো ওটা কিন্তু ইউজ করতে হবে। 6 মিটার, 7 মিটার, 8 মিটার হয়। তো ওস্ট সিনারিওতে সবচেয়ে বড় প্যারাফিট যেটা, সেটাকে ধরে নিতে হবে এখানে। আচ্ছা, আমি এখন সিসমিকের যে অন্যান্য যে প্যারামিটার গুলো আছে, এখানে দেখেন, এখানে হচ্ছে শর্ট পিরিয়ড যেটা, আর 1 সেকেন্ড যে স্পেকট্রাল অ্যাক্সিলারেশন, মানে শর্ট পিরিয়ড অ্যাক্সিলারেশন, এবং 1 সেকেন্ড স্পেকট্রাল অ্যাক্সিলারেশন এসএস এবং S1, এটা কিন্তু আমি এসসি থেকে পাবো। এসসি থেকে আমি চার্টে গেলে আমি পাবো আমার এই যে এখানে, এটা যদিও এটা এসসি কোড না, কিন্তু এটা রেফার করছে, এটা কিন্তু ডুয়াল বিল্ডিং কোড, কিন্তু ইজিলি পাওয়ার জন্য আমি এটা এখান থেকে দেখাচ্ছি। এখানে কিন্তু এই চার্ট বলেন বা এগুলো সব কিন্তু এসসি থেকে আসছে, কপি পেস্ট করা এগুলো, এই যে এখানে রেফার করছে এখানে। হ্যাঁ, তো এখানে হচ্ছে সাইট কোফিশিয়েন্ট, এই দেখেন সাইট ক্লাসের উপর ভিত্তি করে এই যে এখানে সয়েল টেস্টের যে ব্যাপারটা, সয়েল টেস্ট রিপোর্টের যে ব্যাপারটা এখানে চলে আসছে। মানে আমি আগের ক্লাসে সম্ভবত বলছিলাম যে বাংলাদেশের বেশিরভাগ সয়েল টেস্ট রিপোর্ট এর মধ্যে সাইট ক্লাসটা ওইভাবে কিন্তু ওনারা কিন্তু দেন না, বা অনেকে দিলে ওটা ওনারা হয়তো বেসড অন এসপিটি ভ্যালু দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু রাইট না, কারণ সাইট ক্লাসটা একুরেট ভ্যালু আসবে হচ্ছে আপনার শেয়ার ওয়েব ভেলোসিটি থেকে। তো শেয়ার ওয়েব ভেলোসিটি যে সমস্ত সয়েল টেস্ট ফার্ম, তাদের কাছে ইনস্ট্রুমেন্ট আছে, তো ওই সমস্ত ফার্মের রিপোর্টটা মোর রিলায়েবল, কারণ ওনারা তখন কিন্তু সাইট ক্লাসটা এক্স্যাক্টলি যে সাইট ক্লাস, ওই সাইট ক্লাসটা ওনারা দিবেন। কারণ এখানে সাইট ক্লাসের উপর ভিত্তি করে কিন্তু আমার সিসমিক লোডটা কিন্তু অনেক ডিফার করবে। আপনি দেখেন, সাইট ক্লাস যদি আমি অ্যাপে চলে যাই, কি অবস্থা আমার, যদি অ্যাপে চলে যাই, ইয়েস, এতে মানে এটা বলতে পারেন যে আপনি স্টোন। হ্যাঁ, এখানে আলটিমেটলি আমার যেই
যে ফ্যাক্টরটা আমি নিচ্ছি এসডিএস, এটা অনেক কম। আর যদি আমি বিতে আসি একটু বেশি, আমি যদি এফ এ যাই এটা কিন্তু অনেক বেশি। তো তো এখানে এখানে আসলে আমি যেটা বলতে চাচ্ছি SS এবং S1 বেসিক্যালি এটা চেঞ্জ হবে। আমি যখন সেক্টর টেস্ট করব তো সল্ট রিপোর্টে ফ্রম ASC তারা পয়েন্ট SS এবং S1 এর মানটাকে তারা চেঞ্জ করবেন। এই যে এখানে যে আসতেছে আপনি দেখেন এখানে কিন্তু মানগুলো বাড়তেছে। হ্যাঁ, এখানে যদি FA এবং FY দিছে তো এটা কিন্তু বাড়তেছে। তো সল্ট টেস্ট রিপোর্টে যদি ওনারা যদি ভুল তথ্য দেন সাইটটা সম্পর্কে তাহলে কিন্তু আমার ডিজাইনটা কিন্তু রং হবে। আমার ইটেস মডেল এবং সমস্ত কোড কমপ্লায়েন্স ঠিক হওয়ার পরেও কিন্তু আমার ডিজাইনটা সঠিক হবে না, কারণ আমার সল্ট রিপোর্ট থেকে আমি যে সাইট ক্লাস পাইছি এটা রং। তো এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যারা ইম্পর্টেন্ট স্ট্রাকচার করবো সেক্ষেত্রে আমরা অবশ্যই কোনো রিলায়েবল কোম্পানি থেকে আমরা সল্ট টেস্ট রিপোর্ট নিব। আচ্ছা, তো এটা তো বুঝে গেল। এরপরে যে ব্যাপারগুলো আছে স্ট্রাকচারাল সিস্টেম, এখানে দেখেন এখানে রেসপন্স। আচ্ছা, আমার কথা বুঝে যাচ্ছে তো না? হ্যালো, জি বোঝা যাচ্ছে। ইমরান ভাই কত মিনিট আছে? ইমরান ভাই, রেজা ভাই কত মিনিট কথা বলতে পারবো আমি? 16 মিনিট। শকত এখন 8:14, তুমি 15 মিনিটস মধ্যে শেষ করতে হবে, 15 to 20 মিনিটস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মানে চিন্তা কোনো কারণ না, কারণ আমার কিন্তু মানে লোডের উপরে অন্তত 3-4টা ক্লাস আরো হবে, সরি মানে কোডের উপরে, কারণ কোডটাই কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আমি যদি কোডটা না বুঝি এবং কোডটা যদি অ্যাকুরেটলি অ্যাপ্লাই করতে না পারি তাহলে কিন্তু আমার পুরো ডিজাইনটাই গলদ। হ্যাঁ, আমি এখানে হয়তো আমি একটা মডেল রান করে আপনাকে দেখাইলাম অনেক কিছু, এটা কিন্তু আমরা সবাই জানি। হ্যাঁ, কিন্তু আসলে আমি সঠিক লোডটা ইউজ করতেছি কিনা সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য আমি সময় নিচ্ছি মানে এর মধ্যে। আচ্ছা, এখানে দেখেন এটা কিন্তু সিস্টেম রিকোয়ারমেন্ট, এই ফ্যাক্টর গুলো। হ্যাঁ, একটা হচ্ছে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর। আমি এসসিতে যাব একটু পরে। এখানে আমি ইউজ করছি 4, কারণ আমার এখানে স্ট্রাকচারাল সিস্টেম হচ্ছে বিয়ারিং ওয়াল সিস্টেম। আচ্ছা, জেনে রাখা ভালো, বিয়ারিং ওয়াল সিস্টেম কিন্তু সিলেক্ট মানে বাংলাদেশের সিসমিক জোন 3 এবং 4 ইউজ করা যাবে না। চিটাগং রিজন, আচ্ছা আমার মনে হয় ম্যাপটা আছে এখানে, এই যে বাংলাদেশের সিসমিক জোন 3 এখানে, এবং সিসমিক জোন 3 সম্ভবত চিটাগং আছে। হ্যাঁ, এবং সিসমিক জোন 4, এই দুটো জোনে আমরা যদি বিল্ডিং টল বিল্ডিং ডিজাইন করি বা যে কোনো বিল্ডিং ডিজাইন করি আমরা কিন্তু বিয়ারিং ওয়াল সিস্টেম ইউজ করতে পারবো না। এটা বিয়ারিং ওয়াল সিস্টেমটা সিসমিক জোন 1 এবং 2 এর মধ্যে অ্যাপ্লিকেবল। সিসমিক জোন 3 এবং 4 ইউজ করা যাবে না। যারা ঢাকাতে আছেন তারা ইউজ করতে পারবেন। ঢাকা হচ্ছে সিসমিক জোন 2 এর মধ্যে না, সিসমিক জোন 2 এর মধ্যে ঢাকা। আচ্ছা, এরপর হচ্ছে সিস্টেম ওভারস্ট্রেন্থ ফ্যাক্টর 2.5, যেহেতু আমি এটা কিন্তু চার্টে দেওয়া আছে। এই 3টা জিনিস আর ওমেগা এবং সিডি এটা এক চার্টে দেওয়া আছে, ওখান থেকে আমরা নিচ্ছি। আর ডিফ্লেকশন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর সিডি এটাও চার্টে দেওয়া আছে। বেসিক্যালি আর থেকে কি হয়, রেসপন্স মডিফিকেশন। এখানে যেটা হয় আমরা কিন্তু সিসমিক ফোর্স রিলে যেটা আসতেছে সেটাকে আমি 4 দিয়ে ডিভাইড করতেছি। আমার যদি 100 কিলো নিউটন মানে সিস্টেম লোড আসে কোনো একটা ডিরেকশনে, আমি ইউজ করছি 25, মানে 100 ডিভাইড বাই 4, 25 ইউজ করতেছি। ওকে, তো এটা আমি কেন কমাচ্ছি সেটা কারণ আমি ওখানে মানে কোড রিকমেন্ডেশন আমি ফলো করতেছি। আমরা জানি 3 ধরনের ডিটেলিং আছে, একটা হচ্ছে OMRF,
একটা হচ্ছে IMRF আর একটা হচ্ছে SMRF। আচ্ছা, OMRF, IMRF, SMRF এটা শুধুমাত্র স্ট্রাকচারাল সিস্টেম না, এটা কিন্তু ডিটেইলিং রিকোয়ারমেন্ট অ্যাজ পার ACI এবং অ্যাজ পার RC। OMRF আমরা কাকে বলি, যে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, IMRF ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আর SMRF হচ্ছে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এটা নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করবো অনেকদিন। তো আমি মানে সাম সর্ট অফ ডাক্টাইলিটি এনশিওর করব, এটা 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 আমি এনশিওর করব, এবং ওটার জন্য যে রিকোয়ারমেন্ট ACI থেকে সেটা আমি আমার ডিটেইলিং এ অথবা আমার ডিজাইনে, শুধু ডিটেইলিং না, ইভেন আমার যে ফ্লেক্সাল এবং শেয়ার ডিজাইনে আমি কিছু প্যারামিটার, কিছু রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করতেছি। এই কারণে কোড আমাকে অ্যালাউ করতেছে যে তুমি 100 কিলোমিটার লোডকে শুধুমাত্র 25 কিলোমিটার লোড ধরে তুমি ডিজাইন করতে পারবো। হয় স্পেশাল ক্ষেত্রে কিন্তু স্পেশাল যদি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয়, এখানে আমি এড ইউজ করতে পারবো অ্যাজ পার, হ্যাঁ এড ইউজ করতে পারবো। তাহলে কিন্তু আমি অনেক কমে ফেলতেছি। 100 কিলোমিটারকে আমি হয়তো কত নিয়ে যাচ্ছি, বা 12 বা 13তে নিয়ে যাচ্ছি, অনেক কমে ফেলতেছি। কারণ স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে কিন্তু আমি এখানে যেমন এটা একটা চমৎকার জিনিস আসছে, আমি প্ল্যানে চলে যাই। দেখেন এখানে কিন্তু আমি কোনো মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ইউজ করি নাই। দেখেন এখানে আমার একটা কোর আছে ভিতরে, এবং পেরিফেরিতে আমার কিছু ওয়াল আছে। তাহলে এখানে কোনো মোমেন্ট রেজিস্টিং ফ্রেম নেই। মানে এটা অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেমও না, মানে ইন্টারমিডিয়েটও না, স্পেশালও না। আচ্ছা, এখন আমি সরি, দেখেন আমি তখনই বলতে পারবো যে আমি OMRF, IMRF অথবা SMRF এর যে আর ভ্যালু ইউজ করতে পারবো ফ্রম টেবল, যখন আমার প্রত্যেকটা ডিরেকশনে আমার কমপ্লিট ফ্রেম থাকবে। আই মিন আমার এখানে কমপ্লিট ফ্রেম আছে, 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 আমার এই ডিরেকশনেও কমপ্লিট ফ্রেম আছে, আমার এই ডিরেকশনে কমপ্লিট ফ্রেম আছে। মানে এখানে বলতে শুধু এখান থেকে এখানে পর্যন্ত। ওকে, যেহেতু এখানে কোর আছে, কোর পর্যন্ত আমি জাস্ট মানে সিম্পলি জাস্ট সময়টা বাঁচানোর জন্য আমি একটু রাফলি দেখাচ্ছি। আচ্ছা, এবং এখানেও লাগবে, তাহলে যখন আমার প্রত্যেকটা মেম্বার পেরিফেরাল মেম্বার হোক অথবা ইন্টারনাল মেম্বার হোক, from both direction is braced by moment resisting beam frame, তখন আমি বলতে পারবো যে এটা পুরো সিস্টেমটা এটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে। হয়তো দেখা গেল যে আমার এক্স ডিরেকশনে আমি হয়তো প্রত্যেকটা কলামকে আমি বিম দিয়ে কানেক্ট করলাম এদিকে, কিন্তু ডিউ টু আর্কিটেকচারাল কনস্ট্রেন্ট ওয়াই ডিরেকশনে আমি করতে পারতেছি না। সেক্ষেত্রে কিন্তু এটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে না। বিশেষ করে IMRF এবং SMRF আমি কখনোই কনসিডার করতে পারবো না ওই ক্ষেত্রে। OMRF এর ক্ষেত্রে কিছুটা ছাড় আছে, যেহেতু এটা লো সিসমিক জোন, কিন্তু IMRF এবং SMRF এর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা ডিরেকশনে 100% কানেকশন আমাকে ফ্রেম আমাকে এনশিওর করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য। আচ্ছা, আর সিসমিকের, আচ্ছা এখানে তো আর যে ব্যাপার। আচ্ছা, এখন আমি অকুপেন্সি ইম্পর্টেন্স ফ্যাক্টর আই, এটা কিন্তু আমরা কোথেকে নিচ্ছি, এটা হচ্ছে IBC কোড থেকে নিচ্ছি। IBC কোড এটাও কিন্তু আমেরিকান কোড। সেখানে কিন্তু আপনার মানে বিভিন্ন আপনার
স্ট্রাকচারে কিছু ডেফিনেশন আছে, যেমন রেসিডেন্সিয়াল বিল্ডিং। আবার রেসিডেন্সিয়াল বিল্ডিং যদি এমন মানে 50-60 স্টোরি বিল্ডিং যেখানে 5,000 বা তার উপরে লোক থাকে, সেখানে কিন্তু এটা আবার বেড়ে যাবে, এটা হয়ে যাবে 1.25। হ্যাঁ, আমরা জানি সিসমিকে কিন্তু 1.25 সিসমিক উইন্ডো, এটা কিন্তু 25% সিসমিক লোড বাড়ায় দিবে, কারণ এটা কিন্তু উপরে। হ্যাঁ, এটা পরে আমি দেখাবো কয়েকদিন। আচ্ছা, এখন আমি জাস্ট শেষ করে দিব, শুধুমাত্র আমি এসসিতে যাব। এসসিতে গিয়ে আমি এটা স্ট্রাকচারাল সিস্টেম, chapter 12, 93. Yes. দেখেন এটা কি, চ্যাপ্টার টেবল 12.14/1 design coefficient and factor for seismic force resisting systems for simplified design procedure. ওকে, এখানে দেখেন আমি 4 ইউজ করছি, আমার সিসমিক জোন 2। তো এখানে কিন্তু এখানে দেখেন, এখানে এখানে বলছে সিসমিক ফোর্স রেটিং সিস্টেম। এই চার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই চার্টটা স্টাডি করতে হবে ভালোভাবে। আচ্ছা, এইটা না মনে সম্ভবত আরেকটা চার্ট আছে। আচ্ছা, আমি আপাতত এটা দেখাই, যেহেতু বিয়ারিং সিস্টেম। এটা না, এই চার্টটা না, কিন্তু এটা আরো ডিটেইলে আছে পরবর্তীতে। এখানে দেখেন, এখানে হচ্ছে SC7 section where detailing requirement are specified, response modification coefficient are আর এখানে 8টা দেওয়া আছে শুধু। আর এখানে যে লিমিটেশন সেটা হচ্ছে সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি, সি আর হচ্ছে ডিই। দেখেন বিয়ারিং ওয়াল সিস্টেমটা, আপনি দেখেন বিয়ারিং সিস্টেম পারমিটেড কোথায়? আমি সম্ভবত এটা না, নন বিল্ডিং স্ট্রাকচার। আচ্ছা, আমি দুঃখিত, এখান থেকে হয়তো চ্যাপ্টার ঠিক ভুলে গেছি। চ্যাপ্টারের নাম কেউ বলতে পারবেন আমাকে? স্ট্রাকচার সিস্টেম চ্যাপ্টার নামটা? ইঞ্জিনিয়ার সোহাগ আছেন? ইঞ্জিনিয়ার সোহাগ? আমি আছি। একটু বলেন তো চ্যাপ্টারটা কত নম্বর চ্যাপ্টার? আমি শেষ করে দিচ্ছি, আমি শেষ করে দিব, জাস্ট 2 মিনিট শেষ করে দিব, শেষ আমার জাস্ট আমি চ্যাপ্টারটা দেখানোর জন্য। আমি একটা দেখি আপনাকে হেল্প করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো, যেহেতু সময় শেষ হয়ে গেছে। আমি পড়ে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন, এখানে ফ্যাক্টর আর
ফ্যাক্টর ওমেগা এবং ফ্যাক্টর সিডি, এই তিনটা জিনিস আমরা এক জায়গা থেকে পাবো, ঠিক আছে। আর সিডি বেসিক্যালি আমাদের সাবসিডিটি আমরা যখন চেক করবো, আমরা যখন ড্রিপ চেক করবো, সেখানে কিন্তু সিডির ভূমিকা আছে ওখানে। আর স্ট্রাকচারাল ইম্পর্টেন্স ফ্যাক্টর যেটা আই, সেটা আমাদেরকে কিন্তু ক্যালকুলেট করতে হবে, বা আমাকে কিন্তু আমার বিল্ডিং এর ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে অনেক সময় আমরা যখন কোনো হাই ক্লাস কোনো প্যালেস ডিজাইন করি বা কোনো সাপোজ এটা কিন্তু ওখানে দেওয়া আছে, হ্যাঁ, ওখানে 1 2 3 4 করে দেওয়া আছে। তো এটা জেনারেলি 1 হয়, সুপার টল বিল্ডিং ক্ষেত্রে ওটা হয়ে যাবে 1.25, যেহেতু ওখানে 5,000 করে হ্যাবিটেন্ট থাকবে। আর দেখুন সিভিল ডিফেন্সের বিল্ডিং অথবা হসপিটাল, ওগুলোর ক্ষেত্রে আমি পরবর্তী ক্লাসে দেখাবো, ওখানে চার্ট আছে, চার্ট থেকে আমি কিভাবে বের করতে হয় ওটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো। তো আজকে এতটুকুই। আসলে আমি এই জন্যই এটা স্লাইড রিপোর্ট বানাই নাই, কারণ আসলে এটা অনেকটা ট্রেনিং এর মতো। আমাকে কিন্তু আমি চাচ্ছি যে আজকে আমরা যতটুকু জানলাম, বিশেষ করে নতুন যারা ইঞ্জিনিয়ার, যারা এক্সপার্ট ওরা জানেন আগে থেকে, যারা নতুন ইঞ্জিনিয়ার, তারা যেন আগামীকাল ওনারা যখন কাজ করবেন তখন যাতে এই জিনিসগুলো ওনারা চেক করেন। তো ধন্যবাদ, আজকে এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী সেশনে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ শওকত, স্পেশালি যিনারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ করে এবং ডেইলি ডিজাইন এবং স্ট্রাকচার বেজেই রেফারেন্স এবং ইনফরমেশন গুলো প্রয়োজন হয় ড্রয়িং এর সাথে, সেখানে সেগুলো ইউজ করে দৈনন্দিন ডিজাইনের ক্ষেত্রে যে কোডগুলো ইউজ করা হয় রেফারেন্স স্পেশালি, এগুলো খুব ইম্পর্টেন্ট। যখন আপনি কোনো একটা বিল্ডিং মিড টায়ার কিংবা হাই রাইজ বিল্ডিং করবেন, সেক্ষেত্রে আমরা কিছুদিন আগে বাংলাদেশে গ্রিন বিল্ডিং বাংলাদেশ স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে স্টিল স্ট্রাকচার হিসেবে ফায়ার রেটিং প্রয়োজন হচ্ছিল, যার কারণে আমাদের স্টাডি প্রয়োজন হচ্ছিল যে কত তলা পর্যন্ত বা কত হাইট পর্যন্ত স্টিল স্ট্রাকচার বিল্ডিং এর প্যাসিভ ফায়ার প্রোটেকশন রিকোয়ারমেন্ট হবে এবং হবে না। স্ক্রিনটা শেয়ার বন্ধ করে দাও, স্টপ করে দাও, তারপর ভিজি ভিজি লাগছে, শেয়ার বন্ধ করে দিলে মানে ঠিক হবে। তো আমরা তখন কি করলাম যে পৃথিবীতে স্টিল স্ট্রাকচারের কত ধরনের কোড রয়েছে। প্রথমে আমরা দেখলাম ASTM E119, ASTM 284, এরপরে দেখলাম যে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ওয়েল সেফ গাইডলাইন রয়েছে, এরপরে দেখলাম ইউরো স্ট্যান্ডার্ড গাইডলাইন্স, বিশেষ করে ইউরো স্ট্যান্ডার্ড 1 2 3 স্টিল স্ট্রাকচারের উপরে। আরো যখন আমরা স্পেসিফিক ভাবে জানতে চাইলাম যে কত হাইট পর্যন্ত এটাকে এবং কি কন্ডিশনে এটাকে অ্যাকসেপ্ট করা যাবে, তখন আমরা শুরু করলাম আমেরিকার যে কোড গুলো রয়েছে প্রত্যেকটা প্রভিন্স বা স্টেটের জন্য আলাদা আলাদা। বাংলাদেশ বিএনবিসি কোডটা বিশেষ করে স্টিল স্ট্রাকচার এবং ফায়ার রেটিংটা নিউ ইয়র্ক কোড থেকে নেওয়া হয়েছে, কিন্তু কোশ্চিন হলো যে নিউ ইয়র্কের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডি বাংলাদেশের সাথে কিন্তু মিলতেছে না। তখন আমরা কি করলাম, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া আরো অন্যান্য স্টাডি করলাম। দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে স্টিল স্ট্রাকচারের এবং বিএনবিসির যে পার্টটা রয়েছে, মোস্ট অফ দ্য নিউ ইয়র্ক কোডটাকে ফলো করা হয়েছে। তো সেম ভাবে আমাদের যখন হাই রাইজ বিল্ডিং করতে যাচ্ছি, সেটি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, তখন সেটা স্টাডি করার প্রয়োজন হয়েছে। তো লাকিলি আমরা বলতে পারি যে বিএনবিসি 2020-তে অনেক ইমপ্রুভমেন্ট করা হয়েছে, বিশেষ করে বিল্ডিং এর ক্ষেত্রে, স্ট্রাকচারের ক্ষেত্রে। আরো যেটা রয়েছে যে বাংলাদেশের স্ট্রাকচার ইঞ্জিনিয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ এসে গেছে, তারা রিলেটেড হয়ে প্র্যাকটিস ইঞ্জিনিয়ার হয়ে আরো বড় বড় জায়গায় পরিশ্রম রাখতে পারে। আমি মানে সব জায়গাতেই কথা বলতেছি জানি, সেটা হলো যে বিং এ স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে অনেকের স্বপ্ন থাকে যে আমি অ্যাজ এ স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে পারফর্ম করতে চাই, প্রফেশনাল হিসেবে কাজ করতে চাই। তাদের জন্য বড় একটা দুয়ার খুলে দিয়েছেন আমাদের রাজুক কর্তৃপক্ষ। তিনারা আইবির সঙ্গে একটা রিভিউ সাইন করেছেন। এই সাইনের পরিপ্রেক্ষিতে যারা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারে কাজ করতে চান, তারা
অ্যাপ্লিকেশন করতে হবে আইডি থ্রো, তখন আপনাকে ইন্টারভিউর জন্য কল করা হবে। এবং সেখানে আগে যেমন রিটেন পরীক্ষা ছিল, এখনো 2 ধরনের রাখা হয়েছে, রিটেন এবং ভাইভা। সিনিয়রদের জন্য শুধু ভাইভা রাখা হয়, নিম্নদের জন্য রিটেন রাখা হয় কিছু কিছু ক্ষেত্রে। তো আমরা মনে হয় আমাদের অডিয়েন্স যারা রয়েছে, বিশেষ করে নিউ কমন, তাদের জন্য এটা রিকোয়েস্ট থাকবে, আপনারা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে যদি এই রাজুকের কনসালটেন্ট লিস্টে থাকেন, ডিএনবি নাম্বার পান, তখন আপনার জন্য ইজি হয়ে যাবে। একটু শেয়ার বন্ধ করা যাবে, শওকত, শেয়ার বন্ধ করা যাবে? এখনো কিন্তু স্ক্রিন ভালো দেখা যাচ্ছে না। তো নাও আমাদের টাইম এসে গেছে আমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে। বিশেষ করে অডিয়েন্স অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের এই আজকের স্ট্রাকচার ডিপেন্ডেন্ট বিভিন্ন ইন্টারন্যাশনাল ডিফারেন্ট কোড নিয়ে আলোচনা হলো এবং অ্যাপ্লিকেশন হলো। আমার মনে হয় কোশ্চিন যারা করবেন কাইন্ডলি হ্যান্ড রেজ করতে পারেন, অথবা আনমিউট করে তার কোশ্চিনটা করতে পারেন। আমার মনে হয় টাইম টু ফর আস্কিং দ্য কোশ্চেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার রেজওয়ান মাহবুব, আপনাদের এই গ্রুপের সঙ্গে খুবই সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছি এবং আপনাদের মানে এই ধরনের ওয়েবিনার দেখে আমি খুবই আনন্দিত। বিশেষ করে আজকের যে লেসনটা হলো এটা খুবই ভালো ছিল। আমার কাছে মনে হয় যে উনি অনেক ডিটেলে চেষ্টা করেছেন। বিশেষ করে আমরা যারা বাংলাদেশের কোড নিয়ে কাজ করি বা বাংলাদেশের কোড সম্পর্কে আইডিয়া আছে, কিন্তু হয়তো দুবাই কিংবা বাইরে আমাদের কাজ করা হয়নি, তাদের জন্য এটা একটা ভালো ছিল। তো আমার আসলে কোয়েশ্চেন, আমার একটু রিকোয়েস্ট যে আমি গত সেশনটাতে পার্টিসিপেট করতে পারিনি, তো ক্লাসটা কি আমি তো যতদূর জানি এই ক্লাসগুলো রেকর্ড করা হয়, তো ওটা কি পাওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? এটা ইমরান ভাই যদি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর আস্কিং দ্য কোশ্চেন। আপনারা যদি আমাদের ফলো করে দেখবেন, আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে। প্রত্যেকটা ওয়েবিনারের পরে আমরা এই ভিডিওটা সেখানে আপলোড করে থাকি, যেহেতু আমাদের রেকর্ডেড করা হয়, এবং আমাদের সেই ইউটিউব চ্যানেল থেকে আপনার ভিডিওগুলো আগেগুলো দেখে নিতে পারবেন। আমার মনে হয় হ্যান্ড রেজ করেন আর্কিটেক্ট ইউসুফ ভাই, আনমিউট করে কোশ্চেন করেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যদিও সেশনটাতে অনেকক্ষণ পরে জয়েন করতে পেরেছি, প্রথম দিক থেকে থাকতে পারি না, এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত, কারণ নিজেরই ঘাটতি হলো এতে। বেসিক্যালি আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা যে বিল্ডিংয়ে যে একটা অনেক লম্বা বিল্ডিং যখন হয়, তখন আমরা ফ্লোর ওয়াইজ হরিজন্টাল আমরা এক্সপেনশন জয়েনের অর্থাৎ একটা এক্সপেনশন গ্যাপ রাখি। তো যেহেতু সিসমিক নিয়ে অনেক কথা হলো, স্ট্রাকচারাল নিয়ে কথা হচ্ছে, দ্যাটস ওয়াই আমার এই প্রশ্নটা আর কি এখানে, যে আমরা যখন এক্সপেনশন গ্যাপ রাখবো সেটার আসলে বেসিক্যালি রুলসটা কি, কত ফিট পরে বা কত ফ্লোর হইলে এটা রাখতে হবে, এটা যদি একটু জানাতেন প্লিজ। এটা আসলে আচ্ছা, আমি একটু ক্যাডে যাই। হ্যাঁ, আপনি বলতেছেন এটা আসলে সিসমিকের ক্ষেত্রে যেটা জরুরি, যেটা সিসমিক সবসময় যেটা প্রমোট করে হাই সিসমিক জোনে, যেমন যদি এল শেপের হয় তাহলে কিন্তু রি এন্ট্রেন্ট কর্নার চলে আসতেছে না। এই ক্ষেত্রে আমরা প্রিফার করি, হ্যাঁ, এটা একটা হবে আর এটা আলাদা হবে, দুইটা, যাতে রেক্টেঙ্গুলার সাইজ হয়। কিন্তু আমি নিজেও একটা বিল্ডিং আমি ডিজাইন করছি, এটা আমি গ্রুপে শেয়ার করছিলাম। এটা 800 মিলিয়নের প্রজেক্ট, 800 মিলিয়ন এআইডি দুবাইতে। এটা কিন্তু এল শেপের, এর আর কোনো সিসমিক দিই নেই, যেহেতু এটা মডারেট জোন। কিন্তু আমি বলবো বাংলাদেশে আমরা যারা কাজ করি, বিশেষ করে জোন 3 এবং জোন 4-এ অবশ্যই আমরা এল শেপে বানাবো না, বড় ধরনের বিল্ডিং আর কি। যদি এমন হয় ছোটোখাটো, সাপোজ এদিকে হয়তো আমার 100 মিটার, এইদিকে হয়তো সামান্য ছোট হয়তো কিছু একটা আসলো, সাপোজ একটু আসলো বা এরকম, এক্ষেত্রে সমস্যা নেই। হ্যাঁ, এটা খুব একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের সাথে কোরের যে লোকেশন, মানে ওয়ালের ডিস্ট্রিবিউশনটাকে একটু ব্যালেন্স করে উনি কিন্তু এখানে কিন্তু উনি একটা ব্যালেন্স
রেসপন্স নিয়ে আসতে পারবেন সিসমিকের ব্যালেন্স রেসপন্স, এবং এটাকে উনি অ্যাজ এ রেগুলার বিল্ডিং হিসেবে উনি ডিজাইন করতে পারবেন। কিন্তু যদি বিল্ডিংটা যদি এরকম হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনি যারা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার তারা জানে যে টর্শনটা আপনি থার্ড মুডে কখনো রাখতে পারবেন না, এটা ফার্স্ট বা সেকেন্ড মুডে চলে আসবে টর্শন, অথবা এটা কাপলার মানে কাপলিং টর্শন আসবে, প্রত্যেকটা মুডে টর্শন থাকবে। তো যেটা আসলে ডিজাইন করা যাবে, সমস্যা নাই, কিন্তু হাই সিসমিক যে জোনগুলো আছে চিটাগং বা সিলেট, ওখানে আসলে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখানে একটা জিনিস এখানে আলোচনা করছি। এই দেখেন, এখানে আমি কি বললাম, আপনি চিটাগংয়ে যারা ডিজাইন করবে তারা কিন্তু স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এটা বাই কোড ম্যান্ডেটরি ইউজ করতে হবে। এবং সিলেটে সেখানে হয়তো আপনি 7 বা 8 ইউজ করতেছেন, ঠিক দেখে বলতে হবে 8 সম্ভবত। আমি যদি 8 ইউজ করি আর ভ্যালু, তাহলে কিন্তু আমি সিসমিক লোডটাকে কমে ফেলাম কত, প্রায় আমি যদি ক্যালকুলেটারে 12 বা তার আশেপাশে কিছু হবে, অলমোস্ট 1/8 মানে আমি করে ফেললাম। কিন্তু আমি অন্যদিকে আমি কি করতেছি, আমি এটা ডাক্টাইলিটি, এটার যে রেসপন্স, সে যাতে বিয়ন্ড দ্য ইলাস্টিক লিমিট এটা ডিফর্ম হতে পারে, এই জন্য আমি কিছু ডিটেইলিং, কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছি, যেটা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে, আমি জানি আমাদের মানে ইউইতে, দুবাইতে এতভাবে চেকিং হয়, এরপরেও অনেক সময় ভুল হয়ে যায় সাইটে। বিশেষ করে কন্ট্রাক্টর যারা, তারা সবসময় খরচ কমানোর চেষ্টা করে, অনেক সময় ডিজাইনকে নেগলেক্ট করে, ডিটেলিংকে নেগলেক্ট করে, তো অনেক সময় ওরা রিকোয়ারমেন্ট ফুলফিল করে না। তো এই জন্য আমি যদি সাইটে যদি আমরা IMRF হোক বা SMRF হোক, এটা যে ডিটেলিং যে রিকোয়ারমেন্ট বা এটা যে ডিজাইন রিকোয়ারমেন্ট, যেটা কানেকশনের যে ডিটেলিং রিকোয়ারমেন্টগুলো থাকে, এটা শেয়ারের হোক বা কানেকশনে হোক বা স্প্লাইসিংয়ে হোক বা স্প্লাইসিংয়ের লোকেশনে হোক, বা হুক আছে না, হুক, এটা আসবে, আসলে জিনিসগুলো আমি ডিটেলে ডিসকাস করবো। তো ওই জায়গাগুলোতে কিন্তু কম্প্রোমাইজ হয়। তো দেখা গেল সিসমিক যে লোডটা আসার কথা, ওটা কিন্তু আসবে বিল্ডিংয়ে, কিন্তু আমার বিল্ডিংটা, যদিও আমি বলতেছি যে এটা স্পেশালি ডিটেইল স্ট্রাকচার, কিন্তু ওটা কিন্তু কম্প্রোমাইজ হয়ে আসে। তো এটা যদি রেগুলার স্ট্রাকচার থাকে, তাহলে কিন্তু এটা আপনি এটা মানে লিটল বিট কিছু কম্প্রোমাইজ হলেও কিন্তু সে একটা এটা একটা প্রিডিক্টেড বিহেভিয়ার শো করবে, প্রিডিক্টেড বিহেভিয়ার, যেটা আমরা প্রিডিক্টেড সিসমিক বিহেভিয়ার শো করবে। কিন্তু যখন রিয়েন্টেড কর্নার থাকবে, এল শেপের হবে, হ্যাঁ, তখন কিন্তু ওইটা কিন্তু ওই বিহেভিয়ারটা শো করবে না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আচ্ছা, আপনি যেটা বলেন যে ল্যান্ডের যে ব্যাপারে, কখন আমি আচ্ছা, এটা কিন্তু বুঝাবেন, নতুন যারা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু বুঝতে হবে যে আমি আর্কিটেক্টকে শুধু আমি বেসড অন টেম্পারেচার আমি যদি ক্যালকুলেট করে শুধু 2 ইঞ্চি বা 5 ইঞ্চি একটা জায়গায় ছেড়ে দিলে হবে না। আর সাপোজ এই আমার যে স্ট্রাকচারটা আমি ডিজাইন করছি, এটা সময় নাই, আমি দেখাইতাম, এটা একদিকে 100 মিটার, একদিকে 70 মিটার, তো আসলে এটা 170 মিটার, এবং এটা হাইট প্রায় 75 মিটার, 22 ফ্লোর। তো এখানে আমি প্রথমে চেষ্টা করছিলাম যে এটা দুটো স্ট্রাকচার করার জন্য, কিন্তু পরে দেখা গেল আমি সিসমিক গ্যাপ ক্যালকুলেশন করতে গিয়ে, যেটাকে আমরা বলি পাউন্ডিং ইফেক্ট, এটা আমরা ARC-তে আছে, ডেল্টা M1 স্কয়ার রুট ডেল্টা M1 স্কয়ার প্লাস ডেল্টা M2 স্কয়ার, এখান থেকে বের করতে হয়। সেটাতে আমার এই সিসমিক গ্যাপটা আসে প্রায় 50 সেন্টিমিটার। তো 50 সেন্টিমিটার, যেহেতু আমার বিল্ডিং এর উইথ অনেক কম ছিল, তো 50 সেন্টিমিটার দেওয়ার জন্য আর্কিটেক্ট তো না, তো এই জন্য যেটা করা হয়েছে, আমি পুরা স্ট্রাকচারটাকে একটা স্ট্রাকচার হিসেবে আমি ডিজাইন করছি। হ্যাঁ, এখন এই স্ট্রাকচারটা যদি চিটাগং হয় বা সিলেট হয় বাংলাদেশে, তাহলে কিন্তু ওই সিসমিক গ্যাপটা প্রিলিমিনারি কনসেপ্ট ডিজাইন হওয়ার পরে
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে ইনভলভ করতে হবে। উনি একটা প্রিলিমিনারি মডেল করে অ্যানালাইসিস করে উনি সিস্টেমিক গ্যাপটা ক্যালকুলেট করে উনি আর্কিটেক্টকে বলে দিবেন যে আমাকে এই দুটো বিল্ডিং এর মাঝখানে আমাকে পার্থক্য হয়তো যেমন আমার 60 সেন্টিমিটার আসছে, তো 60 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার রাখতে হবে। তো আপনার কথাটা কি উত্তর পাইছেন? আপনার প্রস্তুত হয়ে গেছে? হ্যাঁ, আমি কোশ্চেনের অ্যান্সারটা পেয়েছি, কিন্তু মানে বেসিক্যালি আমি তো আর্কিটেক্ট, দ্যাটস ওয়াই আমার কাছে এই প্রশ্নটা। আপনার ডেফিনেশনটা খুবই থ্যাংক ইউ, আপনি খুব ডিটেইলে ডেফিনেশনটা দিচ্ছেন স্ট্রাকচারাল ওয়াইজ। মেইনলি আমার আর কি একটু থাম রুল হিসেবে জানার দরকার ছিল যে উদাহরণস্বরূপ আপনার যে 100 মিটার ওয়াইড যদি একটা বিল্ডিং হয়, সেক্ষেত্রে 30 মিটার পরে আপনি এক্সপেনশন জয়েন্ট রাখতে হবে বা গ্যাপ রাখতে হবে। জাস্ট এরকম কোনো থাম রুল আছে কি? ওর মনে করেন যে 5000 স্কোয়ার ফিট, জাস্ট এক্সাম্পল বলতেছি, 5000 10,000 স্কোয়ার ফিট হইলে এই প্রতি 5000 10,000 পর পর আপনি একটা করে এক্সপেনশন গ্যাপ দিব। হ্যাঁ, এরকম কি কোনো থাম রুল বা কোনো রেফারেন্স আছে কি বিএনডিসি এর কোথাও? জি 40 to 60 মিটার, 40 to 60 মিটার ইজ বেসড অন টেম্পারেচার। কিন্তু আপনি চাইলে না, একটা সমস্যা নাই, যদি কোনো সমস্যা থাকে আপনি চাইলে পুরো 100 মিটারকে একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করতে পারবেন। আমি তো 170 মিটার করছি, আমি এটা ডুবাইতে হয়েছে। এটা কিন্তু আপনার থার্ড পার্টি কনসালটেন্ট ছিল, তারা স্ট্রাকচার ডক্টর, তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে এটা। হ্যাঁ, তো এটা কিন্তু 170 মিটার, কিন্তু শর্ত হচ্ছে আপনি যদি এটা চিটাগং এবং সিলেটে করেন তাহলে এটা আপনি রাখাটা ঠিক হবে না। হ্যাঁ, বিভিন্ন সিসমিক এবং টেম্পারেচার কনস্ট্যান্টের কারণে। আর যদি এটা রেক্টেঙ্গুলার শেপের হয় তাহলে আপনি চিটাগং এবং সিলেটে রাখতে পারবেন। আর যদি এটা এল শেপ বা কোনো ইরেগুলার শেপ হয়, সেক্ষেত্রে আপনাকে এক্সপ্রেশন জয়েন্ট দিতে হবে। তখন সেটা এক্সপ্রেশন জয়েন্ট হবে না, সেটা হবে সিসমিক গ্যাপটা ইস্যু করতে হবে আর কি। ধন্যবাদ। আচ্ছা, আমি করি আর্কিটেক্ট ভাইয়ের কোশ্চেনের উত্তরে। এখানে মূলত আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর যে কনসিডারেশন, তাতে সাধারণত এই ধরনের এক্সপেনশন জয়েন্ট যতটা সম্ভব অ্যাভয়েড করাই বেটার এবং প্রয়োজনও কম পড়ে। কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এ যেখানে প্রচুর পরিমাণ মেশিন দ্বারা হিট উৎপন্ন হয়, ভাইব্রেশন হয়, সেইগুলোতে সাধারণত একটা সার্টেন গ্যাপ পর পর এক্সপেনশন জয়েন্টটাকে বেশি ইউজ করা হয়। জাস্ট ফাংশনালিটি পারপাস থেকে এই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সাধারণত ভাই যেটা বললেন 60 to 80 মিটার বা 40 মিটার পর পর, সেটা তো ফ্যাক্টরিতে অনেক ক্ষেত্রে, আমি যেমন জার্মানিতে দেখেছি যে আমি একটা ফ্যাক্টরিতে কিছুদিন কাজ করেছি ওখানে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে। তো ওখানে আপনার 80 মিটার পর পর তারা এক্সপেনশন জয়েন্ট ব্যবহার করেছে আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ। ইসবকে একটু বলতে চাই যে থাম রুল এক্সপানশন জয়েন্টের ক্ষেত্রে, যেটা আমরা ইন্ডাস্ট্রি বিল্ডিং কিছুক্ষণ আগে ভাই যেটা বলছেন, সবই ঠিক আছে, কিন্তু এটা একটা অ্যানালাইটিক্যাল এবং অ্যানালাইসিস এবং ক্যালকুলেটেড বেস। থাম রুল করে কঠিন, কারণ দেখা গেছে যে বিল্ডিং ওরিয়েন্টেশনটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং এটার উপর ডিপেন্ড করেও এক্সপানশন জয়েন্ট গুলো যেটা দেওয়া হচ্ছে ক্লাসিক ফায়ার প্রোটেকশনের কারণে, তাও ডিপেন্ড করে। শুধুমাত্র একটার উপর ডিপেন্ডেন্ট না, অনেকগুলা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ডেন্ট। তো থ্যাংক ইউ। এখন নেক্সট কোশ্চেন নিচ্ছি আলী মাহাজিন। জি, আসসালামু আলাইকুম। জি, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সিস্টেম ওভার স্ট্রেংথ ফ্যাক্টর ওমেগা, এটা স্ট্রাকচারাল ডিজাইনে কি পারপাজে ব্যবহার হয়, মানে এটা কেন ধরা হয়? শওকত, কোনো সাউন্ড নাই তোমার? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনার প্রশ্নটা কি ছিল? এই যে ওমেগাটা কেন আমরা ইউজ করি, রাইট? হ্যালো, জি জি জি।
ওমেগাটা আসলে এটা ইউজ হবে, আমরা জানি, আমি বেসিক্যালি আমাদের যখন ট্রান্সফার এলিমেন্ট থাকে, ট্রান্সফার এলিমেন্ট, এটা আসলে আমি পরবর্তী লেকচারে আমি নিয়ে আসবো, যদিও আমার এই স্ট্রাকচারে কোনো ট্রান্সফার এলিমেন্ট নাই। আপনি যদি ধরেন সাপোজ আমার কোনো কারণে এখানে আমি এখানে একটা কলাম দেওয়া লাগলো, ঠিক আছে, এই কলামটা গ্রাউন্ড থেকে শুরু হয়নি। বিশেষ করে আপনি দেখবেন কমার্শিয়াল বিল্ডিং এ কিছু ট্রান্সফার এলিমেন্ট ইউজ করতে হয় এন্ট্রান্সে। সাপোজ এখান থেকে এখানে হয়তো কমার্শিয়াল স্পেসের জন্য তারা বলতেছে যে আর্কিটেক্ট বললো যে আমার কলাম স্পেসিং থাকতে হবে সাপোজ 15 মিটার, কিন্তু উপরে আমার সমস্যা নাই। হ্যাঁ, তো আমরা যেটা করবো, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখানে একটা ট্রান্সফার এলিমেন্ট ইউজ করি, রাইট? ট্রান্সফার এলিমেন্ট ইউজ করি, ট্রান্সফার ডিভ ইউজ করি, কোনো কোনো ক্ষেত্রে ট্রান্সফার স্ল্যাব ইউজ করি। তো এখানে যে সরি প্ল্যান্টেড, আমরা উপরে যে প্ল্যান্টেড যে কলামগুলো ইউজ করতেছি এখানে, সাপোজ আমি এখানে দুটো কলাম ইউজ করি এখান থেকে, এখানে কি আসলো, এখানে এই কলামগুলো কিন্তু ফাউন্ডেশন থেকে শুরু হয় নাই, তো আমাকে কিন্তু এই যে বিমটা এবং এই বিমের সাপোর্টিং যে কলাম বা ওয়াল, এই টোটাল ফ্রেমটাকে ফ্রম দিস লেভেল টু ফাউন্ডেশন অ্যাজ এ ট্রান্সফার এলিমেন্ট আমাকে ডিজাইন করতে হবে। সেখানে আমি যে সিস্টেম কম্বিনেশন আমি ইউজ করবো, আমি বেসিক্যালি কোনো একটা কম্বিনেশন আমি চলে যাই। সেখানে সিসমিকের যে আমি কেসটা আমি ইউজ করতেছি, সেই কেসটাকে আমাকে 2.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমার সিসমিক ফোর্সটাকে আমি অ্যাজ পার কোড, নর্মাল কোড আমি কিন্তু কমাইছি ফ্রম আর আমি এখানে চলে আসি। আর দিয়ে আমি কমাইলাম, হ্যাঁ, আর দিয়ে কমানো হয়েছে। আর 2.5 দিয়ে আমি কিন্তু এটাকে আবার কি করলাম, আমি আবার 2.5 বাড়াইলাম। কেন? কারণ এটা একটা ট্রান্সফার এলিমেন্ট। হ্যাঁ, তো এটা সেফটিটা বেশি দরকার, কারণ এখানে সে কিন্তু নিজের পাশাপাশি আরো কিছু প্রিন্সিপাল স্ট্রাকচার মেম্বারকে সাপোর্ট করতেছে। তো এটা যদি স্ল্যাব হয়, স্ল্যাবকে করতে হবে, এটা যদি বিম হয় তাহলে বিম হইলে বিম এবং তার সাপোর্টিং কলামকে করতে হবে বা সাপোর্টিং ওয়ালকে করতে হবে 2.5 এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা পরবর্তীতে করবো। এটা আপনার বুঝে আসছে? ওভারস্ট্যান্ড ফ্যাক্টর এটা ইউবিসি এন্ড ডিসিবল ছিল 2.8 ছিল। হ্যাঁ, এখন এটা 2.5, এস ইজ 710 বা 760 বা 23 2.5। বেসিক্যালি এটা ইউজ হবে যখন আমি ট্রান্সফার এলিমেন্ট আমি ইউজ করবো, তখন ট্রান্সফার এলিমেন্ট যখন ইউজ করবো তখন ওটা ডিজাইন ইউজ হবে। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা নেক্সট কোশ্চেনে যেতে চাই। রাইসুল আলম, আনমিউট করে কোশ্চেনটা করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। রাইসুল আলম, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আপনি বলছেন এখানে আপনার ডিস্ট্রিবিউশন লোড আকারে আমরা দেওয়ার জন্য স্ল্যাবের মধ্যে। তো এখন যদি রূপে আমার কোনো যদি এমএপি ইউনিট থাকে, যেমন ধরুন চিলার, সেটার ওয়েট ধরা হলো আপনার ওয়েট অপারেশন ওয়েট হলো 20 কিলোনিউটন, আর ওইটার যে এরিয়াটার মধ্যে আছে সেটা ধরলাম 1.5/2। কারণ আমি যদি আর হলো আমার টোটাল স্ল্যাব অর্থাৎ বিম দিয়ে যে পেরি এটা যদি আমি 5 মিটার বা 4 মিটার ধরি, তাহলে আমি এই লোডটা ডিস্ট্রিবিউশন আকারে লোডটা কিভাবে কনসিডার করবো? সেটা কি টোটাল মেশিন লোড ডিভাইডেড বাই যে এরিয়ার মধ্যে আসতেছে, ওই মেশিনে যেটা এরিয়া কভার করতেছে
সেই এরিয়া দিয়ে ডিভাইড করে ডিস্ট্রিবিউশন লোডটা করব, নাকি ওই মেশিনটা যে স্ল্যাব পেরিফেরির মধ্যে আসতেছে অর্থাৎ বিম এর কলাম ওই স্ল্যাবের এরিয়া দিয়ে ভাগ করে ডিস্ট্রিবিউশন করব? ভাই কোশ্চেনটা বুঝছেন আমার? হ্যাঁ, আপনার কথাটা আমি বুঝছি। এটা বেসিক্যালি, সরি দুঃখিত, হ্যাঁ আমার ওই বাসার মেহমান আসছে। হ্যাঁ আচ্ছা, এখানে বেসিক্যালি এটা কিন্তু কোডে দেওয়া আছে। হ্যাঁ, এটা আমি আপনার থেকে দেখাবো। এটা অবশ্যই কোডে এটা দেওয়া আছে। বেসিক্যালি আমরা কিন্তু 7.5 ইউজ করি, কিন্তু এটা ডিফেন্স অন মেশিনের সাইজ, এটা চেক করতে হবে। হ্যাঁ, আর যদি মেশিনের যদি ভাইব্রেশন থাকে সেটাও একটা কনসিডারেশন আসবে। যেমন আমি আপনাকে বলি, যেমন হেলিপ্যাড থাকে না, অনেক বিল্ডিং এ হেলিপ্যাড থাকে কিন্তু। হ্যাঁ, তো হেলিপ্যাডের যে কোডের যে রিকোয়ারমেন্টটা কিন্তু অনেক কম। হ্যাঁ, এখানে একটা থাকে এরিয়া লোড আর একটা থাকে ইম্প্যাক্ট লোড। দুটো জিনিস কিন্তু আলাদা জিনিস। কিন্তু একটা থাকে এরিয়া লোড, এটা বেসড অন হচ্ছে আপনার হেলিকপ্টারের লোড, ওটা যে সেলফ ওয়েট, এটা যে ওয়ার্কিং ওয়েট, এটা দিতে হবে। আর সাথে সাথে দুটো পয়েন্ট লোড, ওটা যে ইম্প্যাক্ট করবে ওই লোডটা দিতে হবে। আচ্ছা, এবং কোড যেটা বলতেছে সেটা কিন্তু অনেক কম। কিন্তু আমি পার্সোনালি আমরা যেটা ইউজ করি, আমরা কিন্তু যদি হেলিপ্যাড থাকে সেখানে কিন্তু আমরা 10 kN/m স্কয়ার নিচে কিন্তু ইউজ করি না। হ্যাঁ, কারণ এটা কিন্তু যেহেতু এটা হেলিকপ্টারের উপর, তো কিছু কিছু জিনিস এটা কিন্তু কোডকে ডাইরেক্টলি ফলো করা যাবে না। ওটা কিন্তু আপনাকে সেফটি বা প্র্যাকটিক্যাল কনসিডারেশন অথবা ইনটিউশন, মানে যারা সিনিয়র ইঞ্জিনিয়ার তারা কি ইউজ করতেছে এবং কেন ইউজ করতেছে। আসলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংটা শুধুমাত্র কোড না, শুধুমাত্র মেকানিক্স না, এটা কিন্তু ইনটিউশনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা যারা আমরা ইঞ্জিনিয়ার, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, আমি আজকে যে ডিজাইনটা করতেছি অ্যাজ এ 5 years এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার, আমি 10 বছর পরে কিন্তু আমি হাসবো আমার এই ডিজাইনের উপরে। হ্যাঁ, আমি 10 বছর আগে যে ডিজাইন করতাম, আমি কিন্তু এখন এগুলো দেখলে কিন্তু আমি হাসবো। তো এটা আসলে ইনটিউশনটা, এটা আপনি যত বেশি কাজ করবেন অত বেশি ইনটিউশন ডেভেলপ হবে, অত বেশি আপনার ম্যাচুরিটি আসবে। এবং লোডের যে ব্যাপারগুলো, এই জন্য এই সমস্ত যে ব্যাপারগুলো আছে না, যে আপনার মেশিন লোড বা হেলিপ্যাড লোড, তো এগুলোতে অবশ্যই লোডের পাশাপাশি মানে কোডের কমপ্লেক্সের পাশাপাশি কোনো একজন সিনিয়র ইঞ্জিনিয়ারের সাথে ইন টাচে থাকা, তাহলে আপনি রিয়েল লোডটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ইজ নাথিং বাট ইনটিউশন। এটা আমি কিন্তু আমি লিঙ্কডইনে নিয়ে আমি প্রচুর লেখালেখি করতেছি। তো এটা আসলে ইনটিউশন তো কিছু না, ইনটিউশন এই জন্য যারা সিনিয়র ইঞ্জিনিয়ার তাদেরকে আসলে খুব বেশি ওদের কাছে যাওয়া, মানে ওরা যদি কথা শুনতে নাও চায় তাও যাওয়া। কারণ আসলে মানে সিনিয়র ইঞ্জিনিয়াররা যত সহজে আমাকে মানে মানে অনেকটা বলে না যে ককটেল খাওয়া দিতে পারবে, আমি যত পড়ে পড়বো আমি কিন্তু ক্লিয়ার হবে না জিনিসগুলো। মানে হ্যাঁ, এই জন্য যারা অনেক বেশি কাজ করছেন, অনেক মানে ভেরিয়েশন প্রজেক্ট করছেন, কমার্শিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, হাই রাইজ, লো রাইজ, এবং বিভিন্ন জোনে ওনারা কাজ করছেন এবং হয়তো অনেক ইন্টারন্যাশনাল কাজ করতেছেন, তো তো ওনারা অনেক বেশি জানবেন। ধন্যবাদ। আমরা আরো কোশ্চেন নেব, একটু শর্ট করতে হবে। এরপরে ইঞ্জিনিয়ার খায়রুল ইসলাম, আপনার কোশ্চেন করেন, আনমিউট করে। আসসালামু আলাইকুম ভাই, আমি রাইসুল আলম ভাইয়ের একটা স্পেসিফিক কোশ্চেনের আনসার করতে চাচ্ছি, কারণ আমি এটা সলভ করেছি এই প্রবলেমটা। সেটা হচ্ছে হ্যাঁ, কুলিং টাওয়ার ক্ষেত্রে যদি থাকে, কুলিং টাওয়ারে ইউজুয়ালি 4 থেকে 5টা লেগ থাকে আর কি। হ্যাঁ, ওই লেগ গুলাকে আপনি করবেন কি, যে কুলিং টাওয়ারের ক্ষেত্রে আপনার অবশ্যই মেশিনের একটা লোড থাকে, স্ট্যাটিক লোড, দেন হচ্ছে সাডেন লোড, তারপর হচ্ছে ইম্প্যাক্ট লোড, এবং এই টাইপের লোডের ভেরিয়েশন গুলো থাকে। তো আপনি যেহেতু লোডটাকে আপনাকে আগে ডিফাইন করতে হবে যে তার ইম্প্যাক্টটা কি রকম অবস্থায় আছে, সেক্ষেত্রে আপনি কুলিং টাওয়ারের ক্ষেত্রে আমাদের এটার ভেরিয়েশনটা 2 থেকে 10 পর্যন্ত হয় স্ট্যাটিক লোড টু ডাইনামিক লোডে কনভার্ট করতে গেলে। হ্যাঁ, সে ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল বলছি, যে কোনো একটা লেগের উপরে যদি ওর 100 কিপ চলে আসে, 100 কিপ আসবে না, ইনফ্যাক্ট 10 কিপই আসলো, ধরেন 10 কিপ, যে কোনো একটা মানে পায়াতে যদি তার 10 কিপ আসে, এটাকে আপনি তার মেশিনের ইকুইপমেন্টের ভেলোসিটিটা চেক করবেন যে ওখানে এটা দেওয়া আছে কিনা, অর্থাৎ ইম্প্যাক্ট
লোডিংটা দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে আপনাকে এটা বের করে দিতে হবে ম্যানুফ্যাকচারের ডেটা শিট থেকে। দেন হচ্ছে আপনি এটাকে ইম্প্যাক্ট লোডকে আপনি কি ডাইনামিক লোডে কনভার্ট করতে হবে। দেন আপনি ওটাকে পয়েন্ট লোড হিসেবে ডিফাইন করবেন, যে স্পেসিফিক জায়গাটাতে আপনি স্ল্যাবের মধ্যে বসাবেন ঠিক পয়েন্ট লোড দেওয়া যায়। আপনি নোড ক্রিয়েট করবেন, নোড ক্রিয়েট করে পয়েন্ট লোড আকারে এটাকে ডাইনামিক লোডটাকে আপনি ওখানে দিয়ে দিবেন আর কি। এটা লাইভ লোড হিসেবেই দিতে পারেন, যেহেতু এটা ভ্যারিয়েবল। তো লাইভ লোড হিসেবে দিলে আপনার লাইভ লোডের কম্বিনেশন তো আবার তাকে মাল্টিপ্লাই করতেই আছে 1.2 ইন্টু 1.6 যদি আমি কম্বিনেশন 2 এর কথা বলি আর কি। আর বাকিগুলা এডিশনালি তো তার ফ্রেমিং লোডিং কম্বিনেশন অনুযায়ী যাচ্ছে। তো এইভাবে আমি সলভ করেছি এর আগে, আপনি এইভাবে করতে পারেন আর কি। উনি ঠিক বলছে আমার ইঞ্জিনিয়ার খায়রুল, ওটা একটু ক্যাটালগে কিন্তু থাকে। ক্যাটালগ আমরা ক্যাটালগে দেখলে ওটা কিন্তু থাকে, ইম্প্যাক্ট লোডটা থাকে, স্ট্যাটিক লোডটা থাকে। উনি যেটা বললো এটা আসলে মানে সাপ্লায়ার থেকে আমরা নিতে পারবো এটা চালিয়ে। আর যদি অত ঝামেলা যেতে না চাই তাহলে কিন্তু একটু ফ্যাক্টর অফ সেফটি ধরে আমরা করে নিতে পারবো। আমি তো স্ট্রেট লোডটা তো আমি জানি। আমি একটু অ্যাড করতে চাই। আমরা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হরহামেশাই করছি, স্পেশালি ইউটিলিটি বিল্ডিং এ। ইউটিলিটি বিল্ডিং মিনস হলো যেখানে জেনারেটর, কম্প্রেসর এবং এয়ার কম্প্রেসর থাকে, জেনারেটর থাকে, বয়লার থাকে, ইজিবি বয়লার থাকে এবং চিলার থাকে। সেখানে আমরা কি করছি যে কিছুক্ষণ আগে যেটা সোহাগ সাহেব বললেন, যে আমরা দেখি যে এই চিলারটার আসলে কয়টা লেগ রয়েছে। যদি লেগ থাকে তাহলে টোটাল লোডটাকে সেই লেগের উপর কনভার্ট করা হয়, যে প্রতি লেগে পিন লোডটা কত আসতেছে তার উপর বেসিস করা হয়। আর একটা হলো কি, যে কিছু কিছু ইকুইপমেন্ট আছে এমএপি, যেমন ব্যাটারি তো কোনো ভাইব্রেশন নাই, কোনো কিছু নাই, অনেক লোড থাকে। তো এটা ডিপেন্ড করতেছে যে এটা কি ভাইব্রেশন বা ডাইনামিক, বা ভাইব্রেশন থাকলে তো এক ধরনের কনসিডার করা হয়, আর যদি শুধুমাত্র ওয়েট হয় সে এক ধরনের কনসিডার করতে হয়। কিন্তু একটা এক্সাম্পল বলা যেতে পারে যে নর্মালি যদি ডিজাইন করা হয় যাকে বিমের ডেপথ দেখা যায় যে 500 mm হয়ে গেছে, তখন কিন্তু ইউটিলিটি বিল্ডিং এর বিম ডেপথটা কিন্তু 750 থেকে 1000 মিটার, মানে 1 মিটার হয়ে যায়। তো খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যারা ইউটিলিটি বিল্ডিং এর এই স্ট্রাকচার ডিজাইন করবে, বিশেষ করে বিম কলাম, তাদের ইম্পর্টেন্ট। কারণ এখানে অনেক লোড অ্যাড হয় নর্মাল ইন্ডাস্ট্রিয়াল বা কনস্ট্রাকশন কিংবা প্রোডাকশন বিল্ডিং এর তুলনায়। এটা একটা বড় একটা ইস্যু। থ্যাংক ইউ। আমার মনে হয় টাইম শেষের দিকে, অলরেডি আমরা টাইম পৌঁছে গেছি। আমরা আমাদের ইমরান ভাই, আমি আমাদের মানে যারা অডিয়েন্সের জন্য বলতেছি, আমাদের এই সেশনটা কিন্তু কন্টিনিউ হবে। হ্যাঁ, তো আমি হয়তো আমাদের যারা মেলস আছে আমি রিকোয়েস্ট করব যাতে অন্তত 2 সপ্তাহ পর পরে যদি আমাকে একটা সেশন দেয় এরকম। যেহেতু আমাদের রেগুলার সেশনগুলো হয় স্যাটারডেতে, তো হয়তো ওভারল্যাপিং হয়ে গেলে তো বাড়িতে নিব, কারণ আসলে আমি প্রায় 2 মাস পরে সুযোগ পাইছি। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে কন্টিনিউশন না হলে যারা অডিয়েন্স ওরা তো আগ্রহ হারিয়ে ফেলবে। তো ইনশাল্লাহ মানে এখানে চিন্তা কোনো কারণ নাই, যাদের কোশ্চেন আছে ওগুলো রাখলে আমি পরবর্তী সেশনে শুরুতেই আমি কোশ্চেনগুলো উত্তর দিব, এরপরে শুরু করবো আমি সেশনটা। তো ধন্যবাদ সবাইকে, আমি মাফ চাচ্ছি আসলে। আর আমার তো কণ্ঠে একটু জড়তা আছে, কথা কি বোঝা যাচ্ছে কিনা আমি একটু টেনশনে আছি। মানে হ্যাঁ, অডিয়েন্স বুঝতে পারছে, কারণ একটা মানুষের কথা যদি 30 মিনিটের উপরে শোনা হয়, তখন যত কঠিন হোক অডিয়েন্সরা বুঝতে পারে, সে স্পিকারের নর্ম, থিঙ্কিং স্টাইল, প্যাটার্ন সব বুঝতে পারে, তখন ইজি হয়ে যায় বোঝা। তো থ্যাংক ইউ সো মাচ আজকের অডিয়েন্সকে, স্পেশালি আমরা যারা উপস্থিত ছিলেন এবং এই কঠিন জটিল জিনিসপত্র তাদের মতন করে সুন্দর করে বোঝানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং অডিয়েন্সকে অনেক ধন্যবাদ। আজকে রেজা ভাই আছেন কিনা? হ্যাঁ জি আছি, আপনি শেষ করে ফেলতে পারেন। হ্যাঁ ভাই, রেজা ভাই রিকোয়েস্ট করবো আপনি কনক্লুডিং করে দেন। আচ্ছা, অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার ইমরান এবং ইঞ্জিনিয়ার শওকত, খুবই এক্সেলেন্ট। এবং এটা সিভিল ইঞ্জিনিয়ার, স্পেশালি সিভিল ইঞ্জিনিয়ার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের জন্য যে বেসিক যে স্ট্রাকচারাল ডিজাইনের যে বেসিক বলি, সেটা আমার ধারণা সবাই এখানে উপকৃত হয়েছে। তো আমি জাস্ট করি যে আমাদের বিওয়ার্ল্ড কিন্তু আমাদের মোর দেন 2 ইয়ার্স হয়ে গেছে আমরা, এবং একটা টিম খুব নিরলস ভাবে খুব হার্ড ওয়ার্ক করতেছে। এটা একটা এটা একটা ভলান্টারি সার্ভিস, নন প্রফিট অর্গানাইজেশন। সো আমরা আশা করবো যে বাংলাদেশের যারা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট সারা ওয়ার্ল্ডে যে যেখানে আছেন না কেন,
আপনাদের যারা কানেক্টেড যারা আছে সবাইকে এখানে এঙ্গেজ করার চেষ্টা করবেন। এবং এর সাথে আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের মধ্যে যারা সেশন রেগুলার দিয়ে থাকেন বা মাঝে মাঝে নিয়ে থাকেন তারাও আমি ইনভাইট করব, তারা যদি ইন্টারেস্টেড হন আমাদের এখান থেকে সেশন নেন, এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইঞ্জিনিয়ারিং ইমরান আসিমের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সবাইকে ওয়েলকাম করি। এই সংগঠন সবার, সমস্ত বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স এবং আর্কিটেক্ট যেখানে আছে এটা হচ্ছে সবার। তো এর সাথে আমি জানিয়ে রাখি যে নেক্সট আমাদের যে সেশন হবে এটা হচ্ছে লিডারশিপ বেসিক্স, যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আমরা যেখানে আসছি বা বিদেশে আছি দেশে আছি আমাদের একটা লিডারশিপের একটা প্রবলেম আছে জাতিগতভাবে। সো তার জন্যই আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে লিডারশিপ কয়েকটা সেশন হবে, সেটা লিডারশিপ বেসিক্স অফ লিডারশিপ, এটা হবে 18 অক্টোবর। এর পরে একটা সেশন হবে 24 অক্টোবর, সেটা হবে সাস্টেনেবিলিটির উপর, ওয়াটার এফিসিয়েন্সি বেসড অন সাস্টেনেবিলিটি। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা নিজেরা এঙ্গেজ হন, আপনাদের যারা কানেক্টেড, আপনাদের যারা অ্যালামনাই আছে সবাইকে কানেক্টেড করুন এবং বি ওয়ার্ল্ডকে শক্তিশালী করুন এবং বি ওয়ার্ল্ডে এঙ্গেজ হন। বি ওয়ার্ল্ড হচ্ছে সবার। থ্যাংক ইউ ভেরি মাচ।